তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে তাকওয়া এবং নেকির কাজে সহযোগিতা করো, সীমা লঙ্ঘনমূলক কাজে তোমরা সহযোগিতা করো না। বিশেষ একটা দলকে ভোট দিলে জাহান্নামে যাবে না, তবে সাদাবাজকে ভোট দিলে জাহান্নামে যাবে। এটা জাহান্নামে যাওয়ার কারণ। আপনি জামাই কাসেমের ভিপি ছিলেন এবং খুবই জনপ্রিয় ভিপিদের একজন। আমি আখিরাতের কথা বলবো না। আমি যদি ছাত্র শিবিরের সাথে যুক্ত না থাকতাম, আমার দুনিয়ার জীবনের কোনো শৃঙ্খলা থাকতো না। আখিরাত তো পরের হিসাব। এই 27 দিনের মাথায় আমাকে সাথী প্রার্থী বানাই ফেললো। 43 দিনে আমি বই পড়ছি হলো 4298 পৃষ্ঠা। আপনি শিবিরের রাজনীতির সর্বশেষ কোন দায়িত্ব পালন করেছেন? কেন্দ্রে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ আছে, ওইটার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। এর আগেই একবার সরাসরি শিবিরের মধ্যে আমি নরসিংদী জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আমাদের কাছে কি আসলে জান্নাতের টিকিট আছে কিনা? দান সদাকা করলে জান্নাতে যাবে, তার মানে দান সদাকাই তাকে জান্নাতে নিবে না। এটা অনেক কাজের একটা কাজ। নামাজ পড়লে জান্নাতে যাবে, তার মানে নামাজই তাকে জান্নাতে নিবে না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অনেক কাজের এটা একটা কাজ। ঠিক একইভাবে ভালো মানুষকে ভালো কাজে সমর্থন করে, এটা জান্নাতে যাওয়ার একটা কাজ। অনেকদিন ধরে ভাবছেন আপনার মাদ্রাসা বা স্কুলের জন্য একটি সফটওয়্যার ব্যবহার করবেন? ভর্তি, ফলাফল, হাজিরা আর হিসাব সব এক জায়গা থেকে ম্যানেজ ও অটোমেশন করতে চাচ্ছেন? ইনোভা আইটির তালিমি ক্লাউড এখন প্রি অর্ডারে। কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই অংশ নিন প্রি অর্ডার ক্যাম্পেইনে আর বুঝে নিন 3 মাসের সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রিপশন। এখনই কিউআর কোড স্ক্যান করুন অথবা ইউটিউব ডেসক্রিপশন বা ফেসবুকের কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি তরুণ দায়ী, খতিব এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা আবুল হাশেম মোল্লা। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব মাওলানা আবুল হাশেম মোল্লাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যদিও আমি তরুণ বলেছি, বাট আপনি ইলমি লাইনে এবং দাওয়াতি লাইনে অনেক দিন ধরে কাজ করছেন। তবে তরুণ আপনাকে অনেক বেশি পছন্দ করে। আপনি তরুণদের আইডল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন, কিংবা তরুণ সমাজ যারা রয়েছে তারা আপনাকে অনেক বেশি ফলো করে, অনেক বেশি আপনাকে তারা জানতে চায় এবং আপনার মতো করে তারা দ্বীন ইসলামকে তারা সমাজের মানুষের মাঝে প্রচার করতে চায়। আমি আজকের এই পডকাস্টে মূলত আপনার লাইফ স্টোরি এবং আপনার যে ওয়ে অফ দাওয়ার পদ্ধতি এবং আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে তরুণ এবং সমসাময়িক যে সকল জনগোষ্ঠী বাংলাদেশে রয়েছে তারা আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এই মুহূর্তে তাদের কি চিন্তা রয়েছে, তাদের কি দর্শন রয়েছে এবং তাদের কি পলিটিক্যাল ভিউ রয়েছে, আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে মূলত আজকে আমরা গল্প করব। আমি শুরু করতে চাই বরাবরের মতোই আপনার একদম ছোটবেলা থেকে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ইনোভা টক্স আয়োজিত আজকের এই পডকাস্ট সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদেরকে দেখছেন এবং সামনে দেখবেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমার গ্রামের বাড়ি কুমিল্লা, কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা। আচ্ছা, নাঙ্গলকোট থানার একটি গ্রামেই আমার জন্ম। কত সালে? সালের কথা বলতে গেলে তো আমাদের দেশের যে সিস্টেম সেটা হলো কাগজে কলমে একটা আর বাস্তবে হলো আরেকটা। আচ্ছা, আমার রিয়েলি জন্ম হলো 8 এপ্রিল 1987 আর কাগজে কলমে 1/3/1988। আচ্ছা, আমি কোথাও বলার সময় দুইটাই বলি। একটা হলো এখানে একটা মানে সত্য এবং মিথ্যার এখানে একটা ব্যাপার আছে। মূলত যেটা রিয়েল যেটা এটাই তো স্বাভাবিক, কিন্তু আমাদের সমাজে একটা ভুল প্রচলন একটা সময় ছিল, এখন যদি এগুলো কমে আসছে এবং সরকারি বিভিন্ন সিস্টেমের কারণে এটা ওইভাবে করা যায় না। আগে গড় পড়তো একটা মানে জন্ম তারিখ দিয়ে দেওয়া হতো, আগে তো স্কুলে হচ্ছে ওই সবাইকে একসাথে দিয়ে দেওয়া হতো। সেই হিসাবে আমার মানে জন্ম হলো 87-তে আর কাগজে কলমে এটা 1/3/1988 সালের মার্চের 1 তারিখ ওইভাবে চলছে। আচ্ছা, আমি যখনই আমার মানে জন্মের কথাটা বলা হয় আমি যেটা 87 ওটাই বলে থাকি, শুধুমাত্র কাগজপত্রের ডকুমেন্টের ক্ষেত্রে 88টা বলে থাকি। পড়াশোনা কোথায় শুরু করেছেন? পড়াশোনা আমি একেবারে গ্রামের পাশেই আমাদের
আমাদের গ্রাম থেকে 1.5 কিলোমিটার দূর হবে, মন্তলি প্রাইমারি স্কুল, সেখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ওই জায়গায় পড়েছি, প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা। পরবর্তীতে এই মাদ্রাসাতে এসে আবার 5ম শ্রেণীতে ভর্তি হলাম। তো মানে আমাদের প্রথমে স্কুলে পড়ে এরপরে মাদ্রাসায় মাদ্রাসায় এসেছেন। এসেছি। এটা কি আপনার সিদ্ধান্তে না আপনার না, ফ্যামিলি? আমার তো ওই বয়স পর্যন্ত আমার ওইভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো নিজের সেই ইচ্ছা বা সক্ষমতা তো ওভাবে ছিল না। তবে এখানে একটা ইয়ার ব্যাপার আছে, আমাদের দেশের সিস্টেমে যারা স্কুল থেকে মাদ্রাসাতে যায় তাদের 1-2 ক্লাস তাদেরকে পিছনে পড়তে হয়। যেমন ক্লাস 5 থেকে আমি স্কুল থেকে গিয়ে আবার মাদ্রাসা 5-এ ভর্তি হয়েছি। আমরা অনেকে এরকম দেখি যে তারা স্কুল থেকে মাদ্রাসাতে আসার কারণে মানে তাদের এইজ গ্যাপ হয়ে যায়, ইয়ার গ্যাপ হয়ে যায়। তো আমি যখন ক্লাস 5 থেকে 5-এ আসলাম, পরবর্তীতে আমি 5 পড়লাম, মাদ্রাসাতে 6 পড়লাম, 6-এ পড়ে আমি আবার 8-এ চলে গেলাম। আচ্ছা আমি 7ম পড়িনি। আচ্ছা। তো না পড়ার কারণে আমি যেটা মানে 5 থেকে এসে 5-এ ভর্তি হওয়ার কারণে আমার যেটা গ্যাপ হলো ওইটা আবার ফিল আপ হয়ে গেছে। এই জন্য আমার সাথে যারা প্রাইমারিতে যারা ছিলেন ওনারা পরবর্তী হাই স্কুলে গিয়েছেন, আমি মাদ্রাসায় আসছি। আমাদের এসএসসি এবং দাখিল কিন্তু এখানে আর ইয়ার গ্যাপ হয়নি, অর্থাৎ যারা স্কুল থেকে দিয়েছে যেই 2002 সালে, আমিও 2002 সালে দিয়েছি, দাখিল দিয়েছেন। দাখিল দিয়েছি। এখানে একটা বিষয় আমি একটু জানতে চাই, আমাদের সোসাইটিতে বা আমরা আসলে আলেম যারা তারা অনেক সময় এনকারেজ করি যে আপনার বাচ্চাকে আপনি বড় হয়ে যে কোনো লাইনেই আপনি দিতে পারেন, বাট প্রাইমারি লেভেলটা বা দাখিল বা মাধ্যমিক লেভেল যেটা হাই স্কুল লেভেলটা, এই লেভেলটা যাতে অন্তত মাদ্রাসায় থাকে, পরবর্তীতে ইউনিভার্সিটিতে বা ওই সময়ে সে কলেজে যাক, বিশ্ববিদ্যালয়ে যাক, ইঞ্জিনিয়ারিং যেখানে যাক, বেসমেন্টটা একটু কোরআন এবং হাদিসের সাথে হোক। বাট আপনার ক্ষেত্রে একটু ভিন্ন মনে হলো, আপনি প্রাইমারি লেভেলে প্রথমে ছিলেন স্কুলে, এরপরে আপনি মাদ্রাসায় এসেছেন। আমি এই যে আপনার ফ্যামিলি যে আপনাকে স্কুল থেকে মাদ্রাসায় আসলো, এটার পেছনে কি কোনো গল্প আছে? মানে কি কারণে তারা এই টার্ন আউটটা করলেন? জি, এই গল্পটা পজিটিভ। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, তিনি একটা ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। 2022 সালের 30 জানুয়ারি বা 31 জানুয়ারি উনি রিটায়ারমেন্টে গেলেন। তো সেই হিসাবে আমি যে স্কুল থেকে মাদ্রাসায় এসেছি এটা হঠাৎ না, বরং আমার স্কুলে যাওয়াটাই ছিল পরিকল্পিত। এটার একটা কারণ আছে। কারণটা হলো সাধারণত মাদ্রাসাগুলোতে তখনকার সময় মানে ইংরেজি এবং গণিতের বিষয়গুলোতে মানে প্রাথমিক দিকে দুর্বলতা ছিল। আচ্ছা। তো এই জন্য যাতে ইংরেজি এবং গণিতটা প্রাইমারিতে পড়ে মোটামুটি যাতে একটু কাবার দেয়া যায়, এই টার্গেটে আমাকে প্রাইমারিতে দেওয়া হয়েছিল। কিন্তু টার্গেট কিন্তু আমাকে মাদ্রাসাতেই পড়াবে। আচ্ছা। ওই টার্গেট থেকে ওইটাতে দিয়েছিল। তো আমার ব্যক্তিগতভাবে আমি এটাতে উপকৃত হয়েছি। যারা আমরা প্রাইমারিতে একসাথে পড়েছি আমাদের জন্য এটা ভালো হয়েছে। এখনকার সময় তো মানে অনেক, যেমন আমরা যখন পড়েছি তখন তো আর ওভাবে কিন্ডার গার্ডেন ছিল না, বা এখনকার সময় যে প্রাইভেট প্রতিষ্ঠানের যে ব্যাপকতা সেটা ওই সময় ছিল না। ক্লোজ মনিটরিং যেটা ওইটা ওইভাবে ছিল না। তো সেই হিসাবে প্রাইমারিতে আমাকে এটা পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে, প্রাইমারি থেকে পরে মাদ্রাসাতে আসা হয়েছে। আর আপনি যেটা বলেছেন যে শুরুটা দিনইভাবে যদি হয় এটা ভবিষ্যতে কাজ লাগে, এটা তো অবশ্যই। এটা আরবিতে একটা কথা বলা হয়, আল ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজার। ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় এটা পাথরে খোদাই করার মতো। তো সেই হিসাবে আমরা যদি মাধ্যমিক বয়স পর্যন্ত ধরি, এসএসসি পর্যন্ত যদি আমরা ধরি, দাখিল পর্যন্ত যদি ধরি, তাহলে অ্যাভারেজ বয়সটা 16-17। এই 16-17 বয়সটা কিন্তু টিন এজ, যেটা যে বয়সটা একটা নিজেদের মধ্যে একটা কিউরিসিটি কাজ করে, উদ্দীপনা কাজ করে, একটা মানে অবাধ মানসিকতা কাজ করে। ওই সময় যদি তাদের মধ্যে একটা দিনই ইয়া থাকে, পরিবেশ থাকে, মাদ্রাসা থেকে যেটা সাধারণত হয়, মাদ্রাসাতে যে শতভাগ সফল হয় এটা না, ব্যতিক্রমও আছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাদ্রাসার যে দিনই পরিবেশ, ইসলামিক একটা গাইডলাইন, কোরআন সুন্নাহর যে একটা মোটিভেশন, প্রাতিষ্ঠানিকভাবে দিন চর্চার যে একটা মোটামুটি একটা প্র্যাকটিস আছে, এটার কারণে এই বয়সটা যদি গড়ে ওঠে তাহলে পরবর্তীতে ইন্টারমিডিয়েটে বা অনার্স মাস্টার্স লেভেলে গেলে, যেহেতু তার ভিত্তিটা যেটা আমরা বললাম
ছোটবেলার শিক্ষাটা পাথরে খোদাই করার মতো হয়। এটা একটা ভবিষ্যতে ভালো দিতে পারে, কাজে লাগতে পারে। এখন তো প্রাইমারি সেকশনে ধর্মশিক্ষা বা ধর্মশিক্ষক নিয়োগের ব্যাপারে কথা হচ্ছে, এবং স্কলার থেকে শুরু করে সবাই দাবি করছেন যদি প্রাইমারি সেকশনে ধর্মীয় শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে মাদ্রাসার ডিমান্ড কমে যাবে কিনা? না, মাদ্রাসার ডিমান্ড ওভাবে কমবে না, কারণ মাদ্রাসাটা এটা বলা হয় বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। আর প্রাইমারি তো আমাদের ইন জেনারেল আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিটা বলা চলে যে প্রতিটা গ্রামেই অ্যাভারেজ অথবা দুইটা গ্রাম মিলে একটা প্রাইমারি স্কুল সরকারিভাবে আছে। যদিও এখন এটা কিন্তু খুব মানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, এমনও আছে যে একটা প্রতিষ্ঠানে মাত্র 15 জন 20 জন শিক্ষার্থী, এরকমও কিন্তু একটা ক্লাসে না টোটাল এরা এমনও আছে প্রাইমারি স্কুলে কিছু কিছু জায়গা টোটাল প্রতিষ্ঠানে মাত্র 20-30 জন শিক্ষার্থী, এমনও আছে কিছু জায়গা খুব মানে ধরেন মফস্বল এলাকায় কিছু নুরানি মাদ্রাসাগুলো এটা যথেষ্ট মানে ক্যাপচার করেছে। মানে সাধারণ মানুষের মধ্যে দিনই একটা মূল্যবোধ কাজ করে, একটা অনুভূতি কাজ করে। দীর্ঘমেয়াদে অনেক কিছু ওভাবে চিন্তা করে না, কিন্তু মিনিমাম একটা জিনিস কাজ করে। তো প্রাইমারির মধ্যে এই জিনিসটা তো সরকারিভাবে স্বাভাবিকভাবে সিস্টেমটা নাই। এই কারণে বিশেষ করে করোনাকালীন সময় ইয়াগুলো কি বলে যে নুরানি মাদ্রাসাগুলোর একটু ব্যাপকতা বেড়েছে, প্রাইমারি এখানে একটু পড়েছে। আপনি তো দেখার কথা, এগুলো মিডিয়াতে এসেছে যে প্রাইমারির যে শিক্ষার্থী কমে যাচ্ছে, এগুলো নিয়ে বারবার আলোচনার মধ্যে বিগত যে কারিকুলামটা করা হয়েছে, জি ওই কারিকুলামের একটা প্রভাব পড়েছে যে সেখানে একটা ধর্মকে গুরুত্বহীন মনে করা হচ্ছে। আমরা যখন প্রাইমারিতে পড়েছিলাম তখন কিন্তু ইসলাম শিক্ষা মানে ইয়াটা ছিল, এবং বিশেষ করে প্রাইমারি শিক্ষক যারা ছিলেন আমরা তখনকার সময় দেখতাম ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একটা বড় অংশ শিক্ষক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে থাকতেন, যারা ফাজিল পাস করেছেন, কামিল পাস করেছেন, আপনারা হয়তো এভাবে খেয়াল থাকার কথা। তো সেই হিসাবে ওইটা মানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে ওইটা মাদ্রাসাতে প্রভাব পড়বে বিষয়টা এরকম না। আর যদি প্রভাব পড়েও ওইটা তো কোনো সমস্যা নেই তো, কারণ আমাদের মূল কাজটা হলো যে মূল্যবোধটা যাতে গড়ে ওঠে। বরং এটা আমরা যদি হিসাব করি, এখন যদি স্কুলের শিক্ষার্থী হয় সাধারণত যদি হিসাব করি যে 10 লক্ষ এসএসসি পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 1 লক্ষ দিচ্ছে মাত্র মাদ্রাসা শিক্ষার্থী, তার মানে সেটা 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তাহলে এমনিতেই তো প্রাইমারির সংখ্যাটা অনেক বেশি বা জেনারেল শিক্ষার সংখ্যাটা অনেক বেশি। এই জায়গায় যদি ধর্মীয় মূল্যবোধটাকে যদি চর্চা করা যায়, সেখানে যদি প্রাথমিক ব্যাপারগুলো যদি তাদেরকে শিখিয়ে দেওয়া যায়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যায়, বাস্তব কথা হলো এটা মাদ্রাসার উপরে কোনো প্রভাব পড়বে না। যদি মাদ্রাসার উপরে এটা প্রভাব পড়েও তাও আমরা মনে করব এটা পজিটিভ। কে কোথায় পড়ছে সেটা তো বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হলো তার ধারাটা কিভাবে গড়ে উঠছে। আমি পানি পান করা দরকার, পানি পান করতে গিয়ে আমি মূলত হলো আমার পানির পিপাসা মেটাতে হবে। এখন কি আমি কাঁচের গ্লাসে পান করব নাকি আমি একটা মেলামাইনের গ্লাসে পান করব, সেটা হলো আমার একটা স্ট্যান্ডার্ডের পার্থক্য, কিন্তু আমার মূল হলো পানির পিপাসা মেটানো। তাহলে আমাদের নাগরিক হিসেবে আমাদের বিশেষ করে আমরা যেহেতু মুসলিম মেজরিটি, অন্তত আমাদের মুসলমান সন্তানদেরকে এই দিনই অনুভূতিটা, দিনই প্র্যাকটিসটা করানো দরকার। এবং এটা আমি পার্সোনালি আমার ওরকম কোনো গবেষণা ওই ব্যাপারে নেই, তবে আমি যেটা মনে করি সম্ভবত মানে মুসলিম প্রধান যে দেশগুলো আছে, মানে মুসলিম মেজরিটির যে দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে সম্ভবত আমার যেটা মানে ধারণা আর কি, বা আমি যতটুকু অনুভব করি, সম্ভবত মুসলিম মেজরিটির দেশগুলোর মধ্যে ইসলাম জানার দিক থেকে সবচেয়ে বেশি দুর্বল হলো বাংলাদেশ। কারণ হলো এখানে আমাদের এত মুসলিম থাকার পরও আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে এখানে মানে ইসলাম মূল্যবোধটাকে ওইভাবে প্রাধান্য দেওয়া হয়নি। আমার দেখেন অনার্স মাস্টার শেষ যারা করে ফেলে তারা তো ম্যাক্সিমাম তারা সূরা ফাতিহা শুদ্ধ করে জানে না। কেন জানে না? তাদের তো মেধা দুর্বল না, কিন্তু তাদের দুর্বলতা হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা ওইটাকে ওইভাবে করতে পারেনি, মানে ওইভাবে গুরুত্ব দেয়নি। আজকে যদি সেই প্রাইমারি থেকে যদি মিনিমাম এই ইসলামের এই মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া হতো তাহলে কোনো সমস্যা ছিল। আমাদের ডাক্তার হয়ে যেত, ইঞ্জিনিয়ার হয়ে যেত, ব্যারিস্টার হয়ে যেত, বড় প্রশাসনিক কর্মকর্তা হতো, তারপরে বড় ব্যবসায়ী হতো, আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের তারা ইয়ার সাথে কাজের সাথে মেকানিজমের সাথে যুক্ত হতো, কোনোটাই সমস্যা ছিল না। কিন্তু ওই যে বললেন যে ছোটোবেলায় ধর্মীয় যে মূল্যবোধ এটা ঢোকার দরকার ছিল, কিন্তু আমাদের সমাজে এটা খুবই মানে আমরা মনে করি যে এই দেশের বড় সংকটের মধ্যে এটা একটা
বড় সংকট যে আমরা নৈতিকতা ওইভাবে গড়ে তুলতে পারি নাই। এক্ষেত্রে আমাদের যিনি ধর্ম উপদেষ্টা, জি তার একটি কথা সম্প্রতি লক্ষ্য করলাম, তিনি বলছেন যে প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমি মাদ্রাসার যে সকল ফারেক রয়েছেন বা কওমি মাদ্রাসার গ্রাজুয়েট যারা রয়েছেন তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য। জি এটাকে আপনি সাপোর্ট করেন কিনা? উনি যেহেতু একটা রাষ্ট্রের দায়িত্বে আছেন, রাষ্ট্র মানে হলো সকলের দায়িত্বে আছেন তিনি। আমরা যদি ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপার বলি তাহলে এখানে দুইটা ধারাই মেজর, একটা হলো কওমি আর একটা হলো আলিয়া। যারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যদি যায়, যারা ইসলামিক লাইনে মানে কোয়ালিফাইড বা ইসলামিক লাইনে এই সাবজেক্টে তারা বিশেষভাবে তারা লেখাপড়া করেছেন, তাহলে তারা কোনো না কোনোভাবে কিন্তু মাদ্রাসাতেই পড়েছেন। আচ্ছা, কলেজে গেলেও তারা মাদ্রাসাতে পড়েছেন বা বিশ্ববিদ্যালয়ে গেলেও তারা মাদ্রাসা থেকে পড়ে গিয়েছেন। মানে মৌলিকভাবে আমরা দুইটা ধারা দেখতে পাচ্ছি ইসলামী শিক্ষার, একটা হলো কওমি আর একটা হলো আলিয়া। উনি যেহেতু পুরা রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন, সেই হিসাবে উনি এটাকে স্পেশালি এভাবে বলাটা আমার কাছে যেটা মনে হয় মানে ওনার ওই জায়গা থেকে উনি এভাবে না বলে এটা অন্যভাবে তিনি কথাটা বললে, তাহলে এটাকে কেউ যদি এখানে সমালোচনা করতে চায় যে তিনি একটা জিনিসকে প্রাধান্য দিতে চাচ্ছেন, একটা সেক্টরকে প্রাধান্য দিতে চাচ্ছেন, তাহলে একটা কথা বলার সুযোগ থেকে যায়। তাহলে এটা সবার জন্য উন্মুক্ত হওয়া হ্যাঁ, দরকার। উন্মুক্ত আলিয়া হওয়া দরকার। হোক, হ্যাঁ, কওমি এটা হলো অথবা আমার বিশ্ববিদ্যালয়। এটা হলো আমার একটা কথা। এটা হলো মানে কৌশলগত দিক থেকে এটা উনি না বললে সুন্দর হতো, এটা হলো এক। জি, দ্বিতীয় কথা হলো কওমিকে যদি এখানে যুক্ত করা হয়, এখানে আমার বিশেষ কোনো আপত্তি নেই, বরং আমি এটাকে একটা ওয়েলকামে জানাবো। কেন জানাবো? কারণ হলো অন্য সেক্টরে যারা ইসলামিক লাইনে আছে তারা কিন্তু কোনো না কোনোভাবে কোনো কর্মসংস্থানে আছে ম্যাক্সিমাম, এবং তারা যেতে পারছে। কিন্তু কওমি লাইনে যারা আছেন তারা কিন্তু মানে আমাদের তাদের শিক্ষা ব্যবস্থার সিস্টেম এবং দেশের যে কাঠামোগত সিস্টেম, এই কাঠামোগত সিস্টেমে কিন্তু তারা সেভাবে সরকারি বা রিকগনাইজড কোনো জায়গা তারা যেতে পারছেন না। তো এই জায়গায় যদি এটাকে কেন্দ্র করে যদি একটা কর্মসংস্থান ওনাদের তৈরি হয়, তাহলে এটা একটা, আমি নিঃসন্দেহে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মানে আমার কাছে এটা পজিটিভ মনে হয় যে একটা ইয়াকে কেন্দ্র করে ওনাদের একটা ভালো একটা অবস্থান তৈরি হলো এক। দ্বিতীয় কথা হলো যেহেতু এটা প্রাইমারির মধ্যে মৌলিকভাবে যেখানে সেখানে কিন্তু ইসলামের একেবারে অনেক উচ্চ লেভেলের লেখাপড়া কিন্তু সেখানে তাদেরকে শেখানো হবে না, বা এটা তাদের বয়সও না, একেবারে প্রাথমিক ঈমান, সালাত, সিয়াম, মৌলিক বিষয়গুলো, আখলাক, একেবারেই প্রাথমিক ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এগুলো ইয়ার কথা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন তেলাওয়াতকে বিশুদ্ধভাবে শিক্ষা দেয়া। তো আমার কাছে যেটা মনে হয় কওমি ভাইদের এক্ষেত্রে একটা ভালো তাদের ইয়ে আছে, মানে এই জায়গা ওনাদের একটা ভালো মানে আমরা বলবো যে কি বলবো দখল আছে এবং বিশেষত্ব আছে। এই জায়গায় যদি ওনারা এটা ওনাদেরকে যদি এখানে এঙ্গেজ করা যায়, এটার একটা ভালো রেজাল্ট ভবিষ্যতে আসতে পারে। সেই হিসাবে কিন্তু সবসময় কওমি মাদ্রাসার যে সকল ফারেগিন রয়েছেন তারা একটি পরিবেশে ছিলেন। এখন স্কুলে যখন তিনি আসবেন, এখানে কিন্তু সহশিক্ষা রয়েছে, এখানে কিন্তু তার কলিগদের মধ্যে অনেক নারী কলিগ থাকবেন এবং সেখানে বেপর্দা নারীও থাকবেন, এখানে ভিন্ন ধর্মাবলম্বী নারীরাও থাকবেন। সবকিছু মিলিয়ে তিনি আসলে কতটুকু এখানে কোঅপ্ট করতে পারবেন? সেটা কমনভাবে সবার জন্য প্রযোজ্য না। একটা হলো ওনাদের যে শিক্ষাধারা, এই শিক্ষাধারার কারণে আপনি যেটা বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা চ্যালেঞ্জও বটে। কারণ হলো যারা আলিয়া লাইনে পড়েন তারা তো অনেকগুলো বিষয় আগে থেকেই তারা যেমন আলিয়াতে তো একটা সহশিক্ষার সিস্টেম এমনিতেই আছে, বা আলিয়া লাইনে যারা পড়েন তারা এইসব বিষয়গুলোতে কিছুটা মানে কওমি অঙ্গনের চাইতে কিছুটা উদার চিন্তা ভাবনা করেন, লিবারেল চিন্তা করেন। কওমি অঙ্গনের ব্যাপারে তো খুব মানে রিজার্ভ চিন্তা করেন, যে এখানে তারা খুব মানে খুব স্ট্রং অবস্থানে থাকেন ওনারা এই ব্যাপারে, মানে কোনো ধরনের সার যেটা রুকসত যেটা এটা তো ওনারা জান না। সেই হিসাবে একটা ধারা থেকে গড়ে ওঠার কারণে এখানে ইয়া হওয়াটা মানে এটার সাথে ম্যাচ করাটা একটু জটিলতা হতে পারে। তবে আমার মনে হয় যেটা এভাবে ধরেন দুই একটা জেনারেশন এভাবে যখন যাবে, 2 জন 4 জন 5 জন যখন এভাবে আস্তে আস্তে যুক্ত হবে, তখন তাদের মধ্যেও আস্তে আস্তে ওই ইয়াটা তৈরি হবে, যে একটা সিস্টেম তৈরি হবে। হঠাৎ প্রথম যে ইয়াগুলো আছে, প্রথম স্লটগুলো হয়তো কাভার করতে পারবো, দ্বিতীয় তৃতীয়তে গিয়ে আস্তে আস্তে একটা স্বাভাবিকতা আসবে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো এখানে কাউকে ইয়ে করার সময় মানে যুক্ত করার সময়, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় এখানে তো শুধুমাত্র কওমি দেখেই বা আলিয়া দেখেই তো কাউকে এখানে নিয়োগ দেওয়া হবে না। নিয়োগ দেওয়ার জন্য তো মিনিমাম একটা কন্ডিশন তো ফিল আপ করতে হবে।
মিনিমাম কিছু বাংলার শর্ত থাকবে, কিছু ইংরেজির শর্ত থাকবে, ভাইভাতে কিছু যেটা সামাজিক কিছু কথাবার্তা আপনি যেটা এখন আমার কাছে জানতে চাইলেন, এই বিষয়গুলো তারা কিভাবে হ্যান্ডেলিং করবে, এটা তো একটা স্বাভাবিকভাবে ভাইবার মধ্যে থাকবে। তো যারা এগুলো ফেস করে আগাবেন তারা তো স্বাভাবিকভাবে এটা করতে পারবেন। কেউ যদি এখানে ধরেন যে এই ভাইবা ফেস করতে পারছেন না, তিনি ভাবছেন যে এই জায়গায় তো আমি মানে পিছনে পড়ে গেলাম, তাহলে পরবর্তীতে তিনি এটার ব্যাপারে আরেকটু স্টাডি করে আসবেন, আরেকটু নিজেকে ওইভাবে গড়ে তুলবেন। এজন্য বড় ধরনের সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না দীর্ঘমেয়াদে। প্রথমে হয়তো বা কিছু হতে পারে। আপনি কওমি মাদ্রাসার কর্মসংস্থান নিয়ে যেমনটি বলছিলেন যে আসলে আমাদের দেশের কাঠামোগত কারণেই তারা আসলে খুব বেশি রিকগনাইজড কোনো জায়গাতে বা সরকারি কোনো জায়গাতে সুযোগ পাচ্ছে না। আমরা দেখেছি যে কিছুদিন আগে মুফতি আমির হামজা তিনি কওমি মাদ্রাসার আলেমদের ব্যাপারে ঠিক এমন একটি কথাই বলেছিলেন, এবং তিনি হয়তো একটু মসজিদ এবং মাদ্রাসা অথবা খানকার কথা উল্লেখ করেই বলেছেন, কিন্তু সেটি নিয়ে ব্যাপক একটা বিতর্ক কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এটি কি জাস্ট ওয়ে অফ এক্সপ্রেশন, অর্থাৎ আপনি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করলেন এবং তিনি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন এই কারণেই, নাকি আপনার এই কথা ধরেও বিতর্ক হতে পারে কওমি অঙ্গনে? বিতর্ক কেউ করতে চাইলে তো করতে পারেন, সেটা একটা বিষয় হলো কি, যেই কোনো মানে কাজকে মূল্যায়ন করার ক্ষেত্রে দুইটা বিষয়, একটা বিষয় হলো আমার বাহ্যিকতা, আরেকটা হলো আমার ইন্টারনাল ব্যাপার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজে নিয়তের উপর নির্ভরশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কারো চেহারার দিকে দেখেন না, অর্থ সম্পদের দিকে দেখেন না, আল্লাহ দেখেন ব্যক্তির অন্তর এবং তার কাজের দিকে। আমি ধরেন কওমির ব্যাপারে যে কথাটা বললাম, এটার মধ্যে আমার ইন্টেনশনটা কি, আমার মধ্যে কি কোনো অসৎ উদ্দেশ্য আছে, তাদেরকে কোনো মানে ছোট করার কোনো মানসিকতা আছে কিনা। যদি ছোট করার মানসিকতা থাকে, তাহলে কেউ যদি আমার সমালোচনা নাও করে, তাও আল্লাহর কাছে আমি কিন্তু অপরাধী, কারণ আরেকজনকে আমি মানে তাচ্ছিল্য করছি। হ্যাঁ, যদি মানে আমাকে কেউ যদি এটা সমালোচনা নাও করে, তাও আমি আল্লাহর কাছে এটা আমাকে একটা দায় নিতে হবে যে আমি কেন একটা বিশাল একটা একটা ধারাকে কেন আমি তাচ্ছিল্য করলাম। আর আমার যদি নিয়তটা যদি শুদ্ধ থাকে, এখানে তো বাস্তবতা হতে পারে। আমি যদি কওমির দুইটা দুর্বলতা বললাম, তো আমি তো আলিয়াতে পড়েছি, আলিয়ারও তো এরকম 5টা দুর্বলতা আমি বলতে পারবো, আছে তো, সমস্যা নেই তো। তাহলে ওনারা যদি মনে করেন যে মানে কওমির দুইটা দুর্বলতা আমরা বললাম মানে ইয়ার দিক থেকে সম্মানের সাথে, তাহলে ওনারা আলিয়ার 5টা দুর্বলতা সম্মানের সাথে বলুক, কোনো সমস্যা নেই তো। আমির হামজা সাহেব যেটা বলেছেন, আপনি যেটা বলেছেন, বলার একটা ভিন্নতা আছে, এটা বলার তো ভিন্নতা আছে, তবে এটা তো বাস্তবতা। আমি এটা মাঝে মধ্যে চিন্তা করি, আমাদের মানে কওমি অঙ্গনে যারা পড়ছেন তারা কিন্তু প্রচণ্ড মেধাবী একটা জনগোষ্ঠী আছেন আলহামদুলিল্লাহ, এবং ইয়ার দিক থেকে মানে ইসলামী নৈতিকতার দৃষ্টিকোণ থেকে তো তারা মানে মেজর ম্যাক্সিমাম, ভুল ত্রুটি সবারই আছে, ম্যাক্সিমাম তারা মানে একটা ইসলামের যে চাহিদা তার অনুযায়ী একটা মানসম্মত জায়গায় আছেন। এই যে এত মানে সৎ মানুষ, যেটা আমরা ধরি সততা থেকে যদি ইনসাফ নেয়, এই জিনিসটাকে যদি আমরা ধরি, এত সৎ মানুষের যে সার্ভিস এই রাষ্ট্র পাওয়ার কথা, এই রাষ্ট্র তো সেই সার্ভিসটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ ওনাদের যেই সততার যেই ইয়াটা আছে, তার সাথে জাগতিক যে ইয়াটা, এটা কিন্তু যুক্ত হচ্ছে না। যেমন মানে একজন মানে কোয়ালিফাইড, তিনি যাদেরকে যে সততার কথা বলছেন, এটা কি মানে কি ধরনের সততা? নৈতিক সততা তো ডেফিনেটলি, মানে এটি স্পেসিফিক যদি বলি আর্থিক সততা, বা কি ধরনের সততার কথা বলছেন? সততা আমি এটা ধরেন কমনভাবে বলছি, আমরা মুসলিম হিসেবে আমাদের কাছে তো মিনিমাম একটা মূল্যবোধ ইসলাম চায়। যেমন আমরা যদি মূল্যবোধ ধরি, মৌলিক ইবাদতগুলো পালন করা, এটা একটা ব্যাপার। তারপরে হলো মিথ্যা থেকে বেঁচে থাকা, মানুষের সাথে অসম্মানজনক আচরণ না করা, মানুষকে শ্রদ্ধা করা, মূল্যায়ন করা, সম্মান করা, অন্য মানুষকে একটু মানে তার মানবিক মর্যাদা দেয়া। এরপরে হলো আমাদের সমাজে যেটা দুর্নীতি অপরাধ যেভাবে একবার রন্ধ্রে রন্ধ্রে মিশে যায় স্বাভাবিকভাবে, এটা শুধু কমই না, মাদ্রাসা লাইনে বা ইসলামিক লাইনে যারা পড়ে তারা তো স্বাভাবিকভাবে অন্যদের চাইতে মানে ইয়ার কারণে, প্র্যাকটিক্যাল কারণেই, পরিবেশের কারণে তারা কিছুটা ভালো থাকার জন্য চেষ্টা করেন। আমি একটু স্পেসিফিক করে অর্থনীতির কথাটা বললাম এই কারণে যে কওমি মাদ্রাসাগুলোতে আসলে ঠিক কত পরিমাণ মাদ্রাসায়
বার্ষিক অডিট হয় আমার জানা নাই। তো তারা যে তারা এক্ষেত্রে সততার পরিচয় দিচ্ছেন সেটার বহিঃপ্রকাশ আসলে কিভাবে ঘটছে? আমরা তো কোনো অডিট দেখছি না। তারা আসলে সৎ যে সেটা কিভাবে তারা প্রমাণ করতে পারছেন বলে আপনি মানে কেন মনে করছেন যে তারা আসলে এই ক্ষেত্রেও না, সৎ? এতটুকু ডিপ পর্যন্ত আমি যাব না, কারণ আমার কাছে এরকম কোনো তথ্য নেই। স্বাভাবিকভাবে আমরা যেটা ইন্টারনাল বিষয়টা, যারা এটার সাথে জড়িত আছেন তারা তাদের ব্যাপারটা ভালো বলতে পারবেন, তারা কতটুকু যাচাই বাছাই করছেন। সেখানে যদি কোনো কথা থেকে থাকে তাহলে তাদের অথরিটির সাথে তারা কিভাবে এটাকে ম্যানেজ করছেন বা তারা কিভাবে তাদেরকে ইয়া করছেন, মানে তাদের কাছে জবাব দিচ্ছেন, সেটা তারা বলতে পারবেন। আমি ইন জেনারেল বলছি, অর্থাৎ স্বাভাবিকভাবে যে আমাদের মধ্যে যে মানে মিনিমাম যে আমরা মানে কি বলবো, নৈতিকতার যে আমরা মিনিমাম ধারি না, অন্তত মানে দিনী লাইনে যারা লেখাপড়া করে তারা তো মিনিমাম স্ট্যান্ডার্ডটা ফলো করেন, আমি ওই দৃষ্টিকোণ থেকে বলছি। তো তাহলে মানে যেটা আমি এটাকে বলতে পারি যে ধরেন হুসনুজ্জন, ভালো ধারণা, পজিটিভ ধারণা থেকে এটা বলছি। তাহলে এই যে ধরেন একজন সৎ ব্যবসায়ী হলে, ধরেন আমরা যদি বলি যে কর্পোরেট জগতে যারা আছে তারা যখন যে কোনো জিনিস প্রফিট করার চিন্তা করে, সেই প্রফিট চিন্তা করার ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে পুঁজিবাদী একটা চিন্তা কাজ করে, যে করেই হোক মানে আমার আরও কী করতে হবে, পুঁজি বাড়াতে হবে, আমার আরও বেশি করে ইনকাম করতে হবে। কিন্তু আমরা দেখি মাঝে মধ্যে যারা ব্যক্তিগতভাবে দিন চর্চা করে, সবাই না, তাদের কেউ কেউ এরকম আছেন, তারা ব্যবসায়িক ক্ষেত্রে একটা দিনই মানে এটাকে সেবা হিসাবে দিতে চান, যে আমার মিনিমাম প্রফিট হলে বা আমার মোটামুটি চলে, একটা দিনই একটা মানে অন্যদের মতো যে পুঁজিবাদী চিন্তা, এই চিন্তাটা একটু কম থাকে। তাহলে এই যে একটা ভালো মানসিকতা, আমি এটাকে বলছি, মানে কমনভাবে আমি কথা বলছি, এই ভালো মানসিকতা যদি এরকম সমাজের প্রতিটা সেক্টরে যদি এরকম ভালো মানুষদের প্রভাব বাড়তো, তাহলে নিঃসন্দেহে আমাদের সমাজের মানে সামগ্রিক আমাদের সমাজের নৈতিকতাটা আরও উন্নত হতো। আমি এই কথাটা বলছিলাম যে এই জায়গা থেকে তো আমরা বঞ্চিত হচ্ছি শুধুমাত্র ওনাদের শিক্ষা ব্যবস্থার মানে এই জেনারেল সিস্টেমটা ওনারা ওইদিকে না যাওয়ার কারণে। রাইট। আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সম্প্রতি আমরা যেমনটি দেখলাম যে সেখানে ব্যবসায় শিক্ষা বা কমার্স সেকশন বিভাগটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। আপনি কি মনে করেন এটি কি আলিয়া মাদ্রাসার জন্য ভালো কোনো পদক্ষেপ? মিশ্র প্রতিক্রিয়া তো আসলে আমাদের এটা জাতিগত একটা অভ্যাস আমরা বলতে পারি। মানে অনেক কিছুতে আমাদের মানে প্রথমে আমাদের মধ্যে একটা মন্দ মানসিকতা বা নেগেটিভ মানসিকতাটা আমাদের মধ্যে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রেই। ওই যে একটা কথা বলা হয় যে ষড়যন্ত্র, পৃথিবীতে সবচেয়ে মজবুত যন্ত্র হলো ষড়যন্ত্র। অনেক যন্ত্র তো হয়ে যায়, মানে জং ধরে যায়, নষ্ট হয়ে যায়। ষড়যন্ত্র, এই যন্ত্রটা সহজে জং ধরে না। এই তত্ত্বটা আমাদের মধ্যে বেশি কাজ করে আর কি, যে কোনো জিনিসকে প্রথমেই নেগেটিভ চিন্তা করা হয়। আমার কাছে এটা কোনোভাবে নেগেটিভ মনে হয় না। কারণ কি, কারণ আলিয়া মাদ্রাসা তো সায়েন্সও আছে অনেক আগ থেকে, কিন্তু সায়েন্স তো আলিয়া মাদ্রাসাতে খুব অনেক বেশি রান করতে পারে নাই। জাস্ট একটা সিস্টেম থাকা হলো, কেউ যদি চায় বিশেষভাবে এটা গ্রহণ করতে, তাহলে তারা যাতে গ্রহণ করতে পারে। যেমন আমরা যদি মাদ্রাসাগুলোর হিসাব করি, তামিরুল মিল্লাত, দারুন নাজাত, জামিয়া কাসিমিয়া, এরকম মাদ্রাসাগুলোতে সায়েন্স আছে। তো সেখান থেকে যে একটা সার্ভিস যে আসছে না এরকম তো না। ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তারা সায়েন্স পাচ্ছে, তারা মেডিকেলে সায়েন্স পাচ্ছে, এগুলো তো হচ্ছে। তো এরকম কমার্সের ব্যাপারটা এরকম। আমরা যদি সারা দেশে কথার কথা 10,000 প্রতিষ্ঠান ধরি, 10,000 প্রতিষ্ঠান সবগুলোই যে কমার্স তারা চালু করবে বিষয়টা এরকম না। 10,000-এর মধ্যে অন্তত 200 যদি তারা কমার্স চালু করে, সেই 200 যদি তারা মানে চায় যে আমরা এখান থেকে বিশেষ কোনো একটা করব, আগামী দিনে আমরা জাতির জন্য এখানে খেদমত রাখবো, নিঃসন্দেহে এটা পজিটিভ। তবে এটা যে ব্যাপক আকারে হবে এটা বাস্তবিক হচ্ছে না, হবে না, কারণ সায়েন্সও এরকম হয়নি। আমার কথা হলো সুযোগ আমার থাকা দরকার। সুযোগ আমি নিব কি নিব না সেটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুযোগটা আমার থাকা দরকার। একই দেশের নাগরিক হয়ে যদি স্কুল কলেজ যদি তারা যদি কমার্স পড়তে পারে, তারা যদি সায়েন্স পড়তে পারে, তারা যদি জেনারেল সাবজেক্টে পড়তে পারে, তাহলে আমার মাদ্রাসা তো একই জনগণ ট্যাক্স দিচ্ছে, তাহলে আমাকে এখান থেকে বঞ্চিত করা হবে কেন? সেটা বলবো আমরা এই জন্য রাইট ইজ নট গিভেন বাট ইট ইজ টেকেন বাই ফোর্স। আমার অধিকারটা আমাকে নিতে হবে, সেই হিসাবে এটা চালু হয়েছে, এটা নিঃসন্দেহে পজিটিভ। তবে এটা যেটা আমি বললাম আর কি, এটা একেবারে শতভাগ যে এটা খুব সাকসেসফুল হয়ে যাবে এরকম না, যতটুকু হয় ওটাই আমাদের জন্য পজিটিভ। নিশ্চয়ই। আপনি আলিম করেছেন কোথায়? আমি আলিম করেছি আমাদের যেই জায়গা, আমি ওই যে বললাম যে আমরা তো গল্পে অন্যদিকে চলে গেলাম, যেখানে আমরা ক্লাস 5 থেকে আমি এসে মাদ্রাসাতে ভর্তি হলাম, 6 পড়লাম, বললাম পরে তো 7 না পড়ে আমি 8-এ চলে গেলাম। ওই 6 এবং 8 এই দুইটা ক্লাস আমি
মন্তলি রহমানিয়া ফাজিল মাদ্রাসায় পড়েছি আমাদের নাঙ্গলকোটে। আমার বাবা যে মাদ্রাসার শিক্ষক ছিলেন। আচ্ছা, এরপরেই আমি আমাদের পার্শ্ববর্তী উপজেলা 14 গ্রাম মরকটা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, সেখানে দাখিলে নবমে ভর্তি হই, নবম, দশম এবং আলিম সেখান থেকে দাখিল আলিম ওই মরকটা মাদ্রাসা থেকেই আমি দিয়েছিলাম আর কি। আচ্ছা, রেজাল্ট কি ছিল আপনার? আমার তো তখন গ্রেডিং সিস্টেম তো আমাদের সময় তখন চালু হলো। তখন আমাদের সময় কেউ প্লাস পায়নি। আচ্ছা, তখন হলো মানে এই গ্রেড পাওয়াটাই একটা বিশাল ব্যাপার ছিল। তো আমার গণিতে একটু দুর্বলতার কারণে আমার এই গ্রেডটা আসে নাই, সামান্য কম পয়েন্ট আসছিল আর কি। ওই দুর্বলতা কি এখন কাটছে? দুর্বলতা বলতে কাটছে বলতে না, ওই গণিতের আমরা জীবন চলার জন্য যে গণিত, ওটা তো সমস্যা নাই, এটা আলহামদুলিল্লাহ ওইটা স্বাভাবিক। কিন্তু আরও কিছু ক্রিটিক্যাল যে বিষয়গুলো আছে, সেই ক্রিটিক্যাল বিষয়গুলোতে দাখিলের পর আর দরকারও হয় না। আর আগের চাইতে এটা যে আরও ভালো হয়েছে ওরকম বলার কোনো সুযোগ নেই, এটা ভালো হয়নি, মানে ওইটা যে পর্যন্ত ছিল অতটুকুই। এরপরে ফাজিল করেছেন কোথায়? ফাজিল এবং কামিল এই দুইটা করেছি আমি জামিয়া কাসিমিয়া থেকে, নরসিংদী। আচ্ছা, মানে কুমিল্লা থেকে নরসিংদী চলে আসলেন। হ্যাঁ, ফাজিল এবং কামিল করেছি নরসিংদী। সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ওনার প্রিন্সিপাল ছিলেন, ওনার মাদ্রাসা থেকে ফাজিল এবং কামিল করেছি। ফাজিলে ভর্তি হয়েছিলাম 2004-এ, 2006-এ ফাজিল পরীক্ষা দিয়েছিলাম। আর আমাদের কামিল হওয়ার কথা ছিল 2008-এ, কিন্তু মনে থাকার কথা ফাজিল এবং কামিলকে ডিগ্রি এবং মাস্টার্সের মান দেওয়ার একটা আন্দোলন চলছিল এবং আমাদের সময়টা চালু হয়েছিল। তখন আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আমাদের কামিলটা ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে যাওয়া হলো ওই প্রক্রিয়া করতে গিয়ে, এবং তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমল ছিল। সব মিলিয়ে রাষ্ট্রের ব্যবস্থাপনা এটা করে আমাদের 8 সালের কামিলটা আমাদের পরে কামিল হয়েছে 10 সালে। অর্থাৎ এখানে আমাদের 2 বছর ইয়ার গ্যাপ হয়েছে। আচ্ছা, মানে মাদ্রাসাতে যেটা মাদ্রাসাতে সাধারণত সেশন জট হয় না, আমরাই মনে হয় প্রথম পড়লাম আর কি। এটা কামিল। এরপর কামিল করে আর কোনো পড়াশোনা? কামিল করে পরবর্তীতে আমি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় বিআইইউ ওইটা থেকে ইসলামিক স্টাডিজে অনার্স এবং মাস্টার্স করেছি। কত সালে? ইসলামিক স্টাডিজে করলাম 11 সালে অনার্স শুরু করলাম, পরে মাস্টার্স সহ 15 সালে শেষ হলো আর কি। 15 বা 16 সালে শেষ হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর এমফিল বা পিএইচডি ধরনের কোনো? না, এরপরে এদিকে যাওয়া হয়নি। আচ্ছা, যাওয়া হয়নি বলতে এই যাওয়ার মাঝে মধ্যে চিন্তা হয়, কিন্তু সব মিলে নানান কাজের সাথে সামনে হয়তো যাবেন নিশ্চয়ই, যদি আল্লাহ তাওফিক দান করে ইনশাআল্লাহ। আপনি জামিয়া কাসিমের ভিপি ছিলেন এবং খুবই জনপ্রিয় ভিপিদের একজন, আমি যতটুকু দেখেছি। ইনফ্যাক্ট আমি নিজেও তখন জামিয়া কাসিমিয়াতে ছিলাম। তো সব কিছু মিলিয়ে আপনার এই যে ছাত্র সংসদকে নেতৃত্ব দেওয়া, ইনফ্যাক্ট তার আগে থেকেই আপনি জামিয়া কাসিমিয়াতে যাওয়ার পর যেভাবে নেতৃত্বের জায়গায় চলে আসলেন, এর পেছনের গল্পটা যদি জানতে চাই তাহলে অবশ্যম্ভাবীভাবে সেখানে হয়তো ইসলামী ছাত্র শিবিরের নাম চলে আসবে। আপনার লিডারশিপটা হয়তো ছাত্র শিবিরের মধ্য দিয়েই তৈরি হয়েছে। আমরা সেই গল্পটা জানতে চাই যে আপনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে কখন কিভাবে জড়িত হয়ে পড়েছেন। হ্যাঁ, জামিয়া কাসিমিয়ার বিপি এটা জনপ্রিয়, এটা আপনি বলতে পারেন। আমি নিজেকে এভাবে বলতে পারবো না যে জনপ্রিয়, তবে আমি এটা বলতে পারি যে আমি সবাইকে হৃদয় থেকে খুব ভালোভাবে জানতাম। এটা আমি আলহামদুলিল্লাহ, এটা আমার একটা গৌরবের ব্যাপার আমি মনে করি। বিশেষ করে আমি বলতে পারি যে কম করে হলো 1000 শিক্ষার্থী আমি নাম জানতাম। আচ্ছা, এটা আমি একবারে বাই পেস বাই নেম আমি মিনিমাম 1000 জনের নাম জানতাম আমি। আপনার সম্পর্কে এমন একটা কথা কিন্তু চালু আছে যে আপনি তো কম করে 1000 বলছেন, মানে আমরা যারা জামিয়া শিক্ষার্থী ছিলাম অথবা আপনাকে যারা দেখেছে তারা এমনটা জানে যে আপনি একবার যাকে দেখেন, যার সাথে আপনার সাক্ষাৎ হয়, আপনি তার নাম, তার বাবার নাম, তার গ্রামের ঠিকানা সবকিছু আপনি মুখস্থ করে ফেলেন। আসলে এই মানে বিষয়টা একবারে হয়ে যায় এরকম না, আমি একটু এই ব্যাপারে সিরিয়াস থাকতাম আর কি। এটা আমার একটা অনেকের একটা ইয়া থাকে না, মানে বিশেষ আগ্রহ থাকে। আমি এই জিনিসটা করতাম, চেষ্টা করতাম এই জন্য যাতে আমি যে কাউকে চিনি, এবং ওইভাবে যারা হোস্টেলে থাকতো, হোস্টেলে কে কত নাম্বার রুমে কত নাম্বার সিটে থাকতো আমি ওইটা সহ জানতাম, এবং এটা নিজের জন্য আমি একটা ইয়া মনে করতাম। এবং এটা নিয়ে খুব মজার ঘটনা আছে। মজার ঘটনাটা হলো মাঝে মধ্যে যাকে আমি একবার দেখেছি এরকম কেউ এসে আমাকে
জিজ্ঞেস করতো, আচ্ছা বলেন তো দেখি আমার নাম কি। তো এই কারণে মানে এটা শেষ পর্যায়ে এমন হয়ে গেছে যে আমি নাম মনে রাখাটা এটা এখন আমার জন্য একটা মানে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে কোনো নাম মনে রাখতে হবে। প্রসঙ্গক্রমে একটা ঘটনা মনে পড়ছে, বলে ফেলি। আমি এটা বলবো, ছাত্র শিবিরের বিষয়টা বলবো। আমি জেলে গিয়েছিলাম 2010 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ জেলে গিয়েছিলাম। ওই তখনকার সময় তো সরকারি অবস্থা তো ফ্যাসিস্টের আমলে আমরা তো সবাই জানি। আমাদের একটা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সারা দেশের খতিবদেরকে ডেকে একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে খতিবদের সামনে একটা মহিলাকে দিয়ে নৃত্য করিয়েছিল সরকারিভাবে। আচ্ছা, আপনার জানা আছে কিনা জানি না। বেলি ড্যান্স দেওয়া। হ্যাঁ, সেটাই। তো এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল, প্রতিবাদ হয়েছিল। ওই প্রতিবাদমূলক মিছিল করতে গিয়ে সেখান থেকে আমরা মামলা খেয়েছি, পরে গ্রেপ্তার হলাম। তো গ্রেপ্তার হওয়ার পরে আমাদের আগে প্রায় 40 জনের মতো ভাই আগে থেকে গ্রেপ্তার। পরবর্তীতে আমরা হাজিরা দিতে গেলাম, আমাদের জামিন ক্যান্সেল করে দিয়ে আমরাও গ্রেপ্তার হয়ে গেলাম। তো গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে সেখানে আমাদের ভাইরা যারা ছিল, সাংগঠনিক ভাইরা, ওরা, আমি জানি না, ওরা নিজেরা মানে বলছে যে, আমার কথা বলছে যে উনি মানুষের নাম মনে রাখে, এরকম ওরা ওদের মতো করে বলছে, আমি জানি না। তো এমন সময় একজনকে, আমাদের একজন নাজমুস সাকিব নামে একজন ছোট ভাই, সে জেলখানা একজন প্রায় 22 বছর বা 23 বছর ধরে সে জেলখানা আছে, বড় দাগি আসামি। সে ওই ওয়ার্ডের রাইটার হিসেবে আছে। তো তাকে নিয়ে আসলো, নিয়ে এসে সাকিব আমাকে বলছে যে, ভাই ওর নাম কি? আমি বললাম যে ওর নাম আলতাফ। তো আলতাফ তো মানে আমার দিকে মানে উপর নিচ করে দেখছে, আমার নাম আলতাফ, সে জানে কিভাবে? আচ্ছা। তো বললো যে কিভাবে জানেন? আমি বললাম যে ঢুকার সময় আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি। তো আমি ওই জায়গায় খেয়াল রাখলাম আপনার নাম আলতাফ। তো ওই যে নাজমুস সাকিব যে তার সাথে গৌরব করে নিয়ে আসছে আমাদের ওই ভাই, মানে সবার নাম মুখস্থ রাখে, তখন আলতাফ একটু অবাক হয়ে গেল যে না, আসলে নাজমুস সাকিব যা বলছে তা তো সত্যিই বলছে। কিন্তু নাজমুস সাকিব যে আমাকে এভাবে মানে প্রশ্ন করবে এটা তো আমি জানি না, আমি এমনিতেই মানে ওনাটা মনে রেখেছিলাম, এই হিসাবে জেনেছিলাম। তো সেই হিসাবে সবার সাথে আমার একটা সম্পর্ক, হৃদ্যতা ছিল। এটা একটা আমার এটা ভালো লাগা, এটা আমার মধ্যে ভালো লাগা। আলহামদুলিল্লাহ এখনও সেই পুরাতন, আরও আমি তো ছিলাম 7 সালে। আচ্ছা, 7 সালে আমি ছিলাম। তো 7 সালে যদি হয়, এখন হলো 25 সাল, মানে 18 বছর আগে। ওই সময়ের এখনও আমি অনেককে ওভাবে নামে বা ইয়াতে জানিয়েছিনি। তো আসলে নেতৃত্বের জায়গা যেটা, সেটা হলো আমি ব্যক্তিগতভাবে নেতৃত্ব নিজের থেকে দেয়া, যেটা নেতৃত্বের যে মানে বাইবর্ন যেই মানে আগ্রহ, ওইটা আমার মধ্যে কখনো ভাবে ছিল না। আমি এটা ব্যক্তিগতভাবে আমি এটা কিছুটা আমি একটু ভিন্ন প্রকৃতির চিন্তা করি এ ব্যাপারে। তবে ছাত্র শিবিরের সাথে সংযুক্ততা, ছাত্র শিবির যেহেতু মানে এদেশে একটা ইসলামী সমাজ গড়তে চায়, একটা ছাত্রদের মাঝে নেতৃত্ব তৈরি করতে চায়, সেই হিসাবে তো অটোমেটিক এটা যেহেতু সিস্টেমে, এটা সেই হিসাবে নেতৃত্বের কাঠামো আসতে হয়। তো আমি যদি বলি যে এটা আমার, আমি বলবো যে এটা আমার নিজের থেকে চাইতে বড় কথা হলো ছাত্র শিবিরে আমাকে মানে এটাতে ইয়া করে দিয়েছে, মানে প্রস্তুত করেছে, মানে আমাকে এই ট্রেনে তুলে দিয়েছে, আমি এটা বলতে পারি। তো এক্ষেত্রে আমার ছাত্র শিবিরের হলো ছাত্র শিবির আসলে আমি ওভাবে মানে পছন্দ করতাম না। আচ্ছা, পছন্দ করতাম না, আমার কাছে এটা খুবই মানে মানে আমরা ফ্যামিলিগতভাবে সাংগঠনিক চিন্তা চেতনা এটাই এভাবে ছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভিতর থেকে যে ওন করা, আমি ওটা করতাম না। আমার কাছে এটা খুব বিরক্তিকর মনে হতো কিছু কারণে। ধরেন আমি দোষ ধরতাম আর কি অনেক বেশি করে। যেমন বিশেষ করে ছাত্র শিবিরের লোকজনের মাথায় টুপি থাকে না, এটা আমার একটা বড় প্রশ্ন থাকতো। দাড়ি অনেকে ছোট, এটা আমার একটা বড় প্রশ্ন থাকতো। তারপরে হলো তারা যখন মানে দলিল বলে, তো তখন তারা একটা অথবা 2টা আয়াত বলতো। তো এটা আমার কাছে খুব মানে বিরক্তিকর লাগতো যে কোরআনে কি আর আয়াত নাই, ওনারা আর আয়াত পায় না, মানে 1-2টা আয়াতে সারা জীবন বলতে হবে কেন? এগুলো আমার কাছে একটু মানে ইয়া লাগতো আর কি, মানে ব্যতিক্রম মনে হতো, বা আমি এটাকে এই কারণে ওইভাবে পছন্দ করতে পারতাম না। আবার মওদুদি ব্যাপার, মোল্লা মওদুদি রাহিমাহুল্লাহ, তো আমরা তো মওদুদি হিসাবে জানি, এই মওদুদির বিরুদ্ধে নানান কথা আমিও পার্সোনালি বলতাম, যা হলো মানে একেবারে পুরা মানে ভিত্তিহীন আর কি। ভিত্তিহীন বলতে একেবারে কোনো ধরনের বিগাইরি আইলমিন, কোনো ধরনের ইয়া ছাড়া, মানে যথাযথ ডকুমেন্টস ছাড়া আন্দাজে সবার থেকে শুনলাম, বললাম, আকিদা ঠিক নেই এরকম আর কি।
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সহিহ মুসলিমের 5 নম্বর হাদিস। মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে তাই বর্ণনা করে বেড়ায়। তো এতটুকু মূল্যবোধ নিজেদের মধ্যে তখন কাজ করতো না। কিন্তু আমি তখন কিন্তু ফাজিলে পড়ি। আচ্ছা, ফাজিলে পড়া অবস্থায় এতটুকু মানে দায়বোধ আমার মধ্যে কাজ করে নাই যে কারো ব্যাপারে কথা বলতে হলে আমাকে জেনে শুনে কথা বলতে হবে, এটা আমার মধ্যে কাজ করে নাই। এক ধরনের মানে কি বলবো যে আমি বলবো যে আমি এটাকে সবচেয়ে বলবো যে একটা মানে বাজে চিন্তা, আমি এটা বলবো একেবারে একেবারে ধরেন মানে থার্ড ক্লাস টাইপের চিন্তা স্যার, আর কিচ্ছু না, আন্দাজে জানি না শুনি না, আমি শুধু বিরুদ্ধে বলছি, এরকম এই বিষয়গুলো নিয়ে আমার শিবিরের প্রতি একটা ইয়া ছিল আর কি, আপত্তি ছিল। আবার বিষয় হলো ছাত্র শিবিরের মধ্যে তো অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়। তা আমার এখনো মনে আছে একটা বিষয় যে তারা ইয়ানত কালেকশন করতো। তো আমি জিজ্ঞাসা করতাম যে এই ইয়ানতগুলো মানে কি কাজে লাগে। যেমন আমার একবার খালার বাড়িতে গেলাম, আমার খালাতো ভাইরা ছাত্র শিবির করতো। তো ছাত্র শিবিরের একটা সাইকেল ছিল। আচ্ছা, তো সাইকেলটা সংগঠনের টাকা দিয়ে কিনেছে, সাইকেলটা দাওয়াতি কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। তো আমি বললাম যে এসব টাকা পয়সা কী কাজে লাগায়, এগুলো কেন খরচ করে, এই সাইকেলের কাজ কী? তো আমার খালাতো ভাই বলছে যে এগুলো দিনের কাজে ব্যবহৃত হয়। তো আমি বললাম যে এগুলো তো মাঝে মধ্যে দেখি রাতের কাজেও চলে। মানে অনেকটা তাচ্ছিল্য করে আর কি, সাইকেল তো দিনের কাজের চাইতে দেখি রাতের কাজেও চলে, রাতের কাজেও চলে। মানে আমি দেখতাম যে হয়তো কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। তো বাড়িতে একটা সাইকেল থাকলে তো এটা এত মেজর কিছু না, তাও তো ওরা বড় কেউ না, ওরা ধরেন হয়তো আমার বয়সী, 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, ওই বয়সে হয়তো তার মানে সাংগঠনিক কাজের সাথে তার হয়তো ব্যক্তিগত কোনো কাজ একটা সাইকেলটা ব্যবহার করলো। তা আমার মধ্যে এটা খুব হিট করতো যে এরা তো দেখি দিনের কাজের কথা বলে সাইকেলকে দেখি রাতের কাজে ব্যবহার করে, ব্যক্তিগত কাজেও নিয়ে যাচ্ছে, ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। আমি ছাত্র শিবির করতাম না, তবে এটা আমার মধ্যে একটু ইয়া লাগতো যে এটা হবে কেন। পরবর্তীতে আমি যখন জামিয়া কাসিমিয়াতে আসলাম, আমি ফাজিল ফার্স্ট ইয়ার ভর্তি হলাম। তো আমি মানে আমার মানে ব্যক্তিগত কিছু ইয়া আছে, আমার জীবনের কিছু মানে অভাব ছিল, আমি যেটা মনে করি অভাবটা হলো আমার বুঝের অভাব। এই অভাবটা আমার জন্য মনে করি যে আমার জীবনে এটা একটা মারাত্মক কমতি ছিল। ছাত্র শিবিরের সাথে যদি আমি সংযুক্ত না হতাম, তাহলে আজকে আমি যতটুকু আলহামদুলিল্লাহ, যেখানে যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আমি হাজার লাখো কোটি শুকরিয়া আদায় করি। ছাত্র শিবিরের সাথে যদি এভাবে যদি আমি এই মানে সেইনে যদি আমি যুক্ত না হতাম, তাহলে আমার জীবনের কোনো শৃঙ্খলা ছিল না। অনেকে তো বলে যে মানে আখেরাতে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমি জানি না আখেরাতে কী হবে। আমি আখেরাতের কথা বলবো না, আমি যদি ছাত্র শিবিরের সাথে যুক্ত না থাকতাম, আমার দুনিয়ার জীবনের কোনো শৃঙ্খলা থাকতো না। আখেরাত তো পরের হিসাব, মানে দুনিয়ার কোনো লাইন ছিল না একেবারেই। আমি কিন্তু আমার এই যে একান্ত আপনার সাথে যে বিষয়টা শেয়ার করছি, এই যে আমার একান্ত ব্যক্তিগত দুর্বলতা, আমি ব্যক্তিগতভাবে আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ মানে পুলিশ সিস্টেমগুলো এমনভাবে ম্যানেজ করতে পারতাম, আমার এই দুর্বলতাটা কিন্তু আমার আশেপাশে মা বাবা কেউ ধরতে পারতো না। সবাই মনে করতো যে আমি একজন পিওর মানুষ, কিন্তু মনের দিক থেকে আমি জানি আমি কিন্তু পিওর না। আমি নিজেকে এভাবে মানে ইয়া করতে পারতাম, নিজেকে মানে প্লেস করতে পারতাম, যেটা এড়িয়ে যাওয়া, লুকিয়ে থাকা, বা আমার ভিতরের চিন্তাটা ধরতে পারবে না, এরকম করে আমি চলতে পারতাম। আমাকে কিন্তু বাহ্যিকভাবে কেউই বলবে না ও খারাপ, অতটুকু আমাকে সামাজিকভাবে মানে আমার কিশোর বয়সে বা আমার আশেপাশের বয়সে কেউ আমাকে বলবে না যে ওরকম, মানে ত্রুটি বিচ্যুতি থাকে, কিন্তু আমি বড় ধরনের খারাপ এরকম আমার ওই বয়সে কেউ আমাকে এই সাক্ষীটা দিবে না। কিন্তু আমি বিতর্কতভাবে জানি যে আমি কিন্তু ওইভাবে আসলে যেভাবে একজন পিউরিফাই মানুষ হওয়ার কথা, আমি কিন্তু ওরকম না। এটা কিন্তু আমি নিজের ব্যাপারটা নিজেভাবে জানতাম। তো ছাত্র শিবিরের তো আমি যখন মাদ্রাসাতে ক্লাস করি, আমি তো শিবির করি না, তো জামিয়া কাসিমিয়াতে সেখানে ছাত্র শিবিরের একটা ভালো অবস্থান আছে। বিশেষ করে আমি যখন জামিয়াতে ভর্তি হলাম, তখন হলো আমাদের জামিয়া কাসিমিয়ার বিপি ছিলেন তখন আবু নাইম ফারুকি ভাই, অত্যন্ত মেধাবী মানুষ। তিনি পরবর্তীতে ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিলেন। তো আবু নাইম ফারুকি ভাই তখন জামিয়া কাসিমিয়ার সভাপতি ছিলেন। তো আমি ক্লাসে রেসপন্স করা বা ছাত্রদের সাথে ওই যে কিছু নামটাম মুখস্থ থাকা বা যে কোনো জায়গায় আমাকে হয়তো ওনারা বিশেষভাবে মানে ফলো করেছে আর কি, এটা আমি জানি না। ফলো করে আমি পরবর্তীতে যেটা জানলাম, আমার কয়েকজনকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে যে ওকে টার্গেটে নিতে হবে। তো আমাকে যে টার্গেটে নিচ্ছে এটা আবার আমি বুঝতে পারছি। আমি ওই যে বললাম না, কারণ আমি তো ওইটা খুব চালাকি করতাম, তো মানে আমি বুঝতে পারতাম কিন্তু কাউকে বুঝতে দিতাম না, আমার মানে এই সিস্টেমটা এমন ছিল। তো আমি যখন বুঝলাম যে আমাকে টার্গেটে নিয়েছে, তখন আমি আর ওনাদের সাথে ওভাবে মানে দেখা সাক্ষাৎ করি না, যত সম্ভব আমি এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আমার হিসাব হলো যে এই শিবিরে কখনো
ঢোকা যাবে না, কারণ শিবির যদি আমাকে একবার ধরে কোনো না কোনোভাবে আমাকে ইয়া করে ফেলবে, ম্যানেজ করে ফেলবে, এই জন্য ওদের ধারে কাছেও যাওয়া যাবে না, এটা হলো আমার মনোভাব। আচ্ছা তো আমার একজন ক্লাসমেট হারুনুর রশিদ ভাই, তিনি এখন চাঁদপুরে সম্ভবত ভুলদিঘি কামিল মাদ্রাসা ওটার মুহাদ্দিস হিসেবে আছেন। আরেকজন ক্লাসমেট হলো আমিনুল ইসলাম আজহারি ভাই, তিনি ডক্টর জাকির নায়েকের সাথে দাওয়া সেক্টরে কাজ করেছিলেন, এখন মনে হয় আফ্রিকার কোন দেশে আছেন সম্ভবত, আমার ক্লাসমেট। উনি আমাকে ইয়া করেছেন, মানে টার্গেট আমার পিছনে একটু ইয়া করছেন। আমার আরেকজন ভাই ছিল হাফেজ ওমর ফারুক ভাই। হাফেজ ওমর ফারুক ভাই, উনি বাড়ি হলো শরীয়তপুর, এখন একটা মাদ্রাসার প্রভাষক হিসেবে আছেন। হাফেজ ওমর ফারুক ভাই আপনার ক্লাসমেট? আমার ক্লাসমেট, জি। আচ্ছা, উনি তো হাফেজ ওমর ফারুক ভাই তখন ছাত্র শিবিরের সদস্য প্রার্থী, এবং তিনি একটা থানা সভাপতি। আর আমিন ভাই হলো ছাত্র শিবিরের সাথী, আর হারুন ভাই হলো সাথী। ছাত্র শিবিরের তো জনশক্তিদের ক্যাটাগরিটা হলো প্রথমে সমর্থক, পরে কর্মী, পরে সাথী, পরে সদস্য, সর্বোচ্চ লেভেলটা সদস্য। তো ওনারা ফারুক ভাই সদস্য প্রার্থী ছিলেন, আর হলো আমিন ভাই হলো সাথী ছিলেন, আর হারুন ভাইও সাথী ছিলেন। তো ওনারা তিনজনে মিলে আমাকে টার্গেটে নিচ্ছেন, এটা আমি বুঝতে পারলাম। তো আমি আর ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করি না। কিন্তু হারুন ভাই, আমি থাকতাম মাদ্রাসার হোস্টেলে না থেকে আমি বাইরে থাকতাম। এখানেও মজার ঘটনা আছে। তো বাইরে যখন থাকতাম, আমার বাড়িতে একবার মানে আমার প্রতিষ্ঠানের পরিচিত লোকজন বাড়িতে খবর দিল যে আমাকে যাতে হোস্টেলে উঠানো হয়, আমি বাইরে মেসে থেকে স্বাধীনভাবে চলাফেরা করছি, ওরকম খুব বেশি লেখাপড়া করছি না। আমার বাড়িতে যখন এই খবরটা গেল, তখন আমাকে বাড়ি থেকে বলা হলো আমি যাতে হোস্টেলে উঠি। তো হোস্টেলে ওঠার পর আমি আমার বাড়িতে জানালাম যে হোস্টেলে উঠলে শিবির করতে হয়, শিবির করলে লেখাপড়ার অনেক ক্ষতি হয়, এই জন্য আমি লেখাপড়ার ক্ষতির জন্য আমি হোস্টেলে উঠতে চাই না। তো এটা তো সুন্দর যুক্তি, মানে লেখাপড়া ঠিক রাখার জন্য মানে হোস্টেলে উঠবেন, হোস্টেলে উঠলে শিবির করা লাগবে। আমার মা বাবা তো মহা খুশি, কিন্তু আমার এটাও ছিল একটা মানে বাহানা, কারণ ছাত্র শিবিরে যুক্ত হয়ে গেলে তো আমি মানে আমার মতো করে ধরা খেয়ে গেলাম, আমি তো আমার মতো করে চলতে পারবো না। আমার মনে আছে আমি 2005 সালের 18 জুন, আমি তখন ফাজিল সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমি ছাত্র শিবিরে যুক্ত হইনি। 2005 সালের 18 জুন অস্ট্রেলিয়ার কার্ডিফে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল 5 উইকেটে। রাতের 2:30 বাজে আমি মিছিল করেছি, ছাত্র মানে জিতেছে, বাংলাদেশ জিতেছে। আমার এখন মনে হলো এটা মানে আমার মানে নিজে নিজে আমার একটা জিদ উঠে, কি জাতের পাগলামি, মানে আমি রাতের 2:30 বাজে মিছিল করতেছি, বাংলাদেশ জিতছে, মানে এটাতে আমার ফায়দাটা কি? মানে ওয়াল্লাযিনা হুম আনিল লাগবে মুরিদুন, মুমিন যে বাজে কাজ থেকে বিরত থাকে, মানে এটা যে একটা অনর্থক কাজ, অর্থহীন কাজ, এই অনুভূতিটা আমার মধ্যে মানে কাজ করে না। অথচ আমি ফাজিল সেকেন্ড ইয়ারে পড়ি, আমি মানে খেলাধুলা দেখে খুব মানে হচ্ছি। তো আমার ওই হারুনুর রশিদ ভাই যিনি, তিনি আমার মেসে বারবার যেতেন, সকালে একবার যেতেন, বিকেলে একবার যেতেন, মানে একেবারে নাসর বান্দা। তো উনি এক পর্যায়ে আমার বলতেছেন, ঘটনাক্রম উনিও ফাজিলে ভর্তি হয়েছেন জামিয়া কাসিমেতে, ওনার আলিম চাঁদপুর থেকে, আমার আলিম কুমিল্লা থেকে। তো যখন মানে ইয়াতে যুক্ত হলাম, কি বলে যে মানে উনি আমরা একই সাথে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে এখন উনি আমাকে বলতেছে, ওনার সাথে আমার ভালো সম্পর্ক, যদি আমরা দুজন একসাথে ভর্তি হলাম, এই হিসাবে আমাকে টার্গেটে দেওয়া হলো। উনি আমাকে বলছে, আপনি যদি ছাত্র শিবিরে যদি যুক্ত না হন, তাহলে আপনার সাথে যে সম্পর্ক আছে সম্পর্ক থাকবে না। আমি বলছি যে সম্পর্ক না থাকলে কোনো সমস্যা নাই, একবার খুব ইজি ভাবে, আমার কাছে এটা কোনো হেজিটেশন মনে হয় না। আমার হিসাব বলো যে মানে শিবির করার চাইতে সম্পর্ক চলে যাওয়া আরো ভালো, তাও আমি রিল্যাক্স আছি। এই শিবিরে এগুলোর মধ্যে আমি নাই, এগুলোতে আমি কেন যাব, এর চাইতে ভালো আমার সম্পর্ক চলে যাক। এখন উনি তো এটা দোহাই দিয়ে যখন আমার কাবু করতে পারছেন না, তখন কি করবেন, কুলাতে পারতেছেন না। তো সকালে একবার যায়, বিকালে একবার যায়, শিবির যেভাবে লেগে থাকে আর কি। শিবিরের কাজ হলো মানে হলো আঠার মতো লেগে থাকা, মানে শিবির যদি কাউকে ধরে মানে তার আর কোনো বাঁচার উপায় নেই। মানে শেষ পর্যন্ত আমি মাঝখানে বলে নেই, শেষ পর্যন্ত আমি নিজে মানে পরে যখন শিবিরে যুক্ত হলাম, একজনকে এমনভাবে ধরলাম, আমি নিজে একজনকে একটানা 42 দিন তাকে রিপোর্ট লিখে দিয়েছি, আমি একটানা। আচ্ছা, তো হিসাব হলো যে আমাকে যেহেতু ধরছে, আমি আরেকজনকে ধরবো। 42 দিন আমি রিপোর্ট লিখে দিয়েছি। শেষ পর্যন্ত সে একটা মহানগরীর পরামর্শ সভার সদস্য হয়েছিল, সর্বোচ্চ লেভেলে গিয়েছে। তো হারুন ভাই আমাকে লেগেছিল। তো সকালে একবার যায়, বিকালে একবার যায়, যেতে যেতে মানে আমি বিরক্ত হয়ে গেছি। উনি তো নাসর বান্দা। পরে আমি বিরক্ত হয়ে বলছি যে দেন কি করা লাগবে বলেন, কেমনে শিবির করা লাগে আমার বলেন। আমি মানে মূলত হলো ওনার মানে একটা মানে কি বললো যে বিরক্ত হয়ে আমি বললাম যে দেন আপনার কিভাবে শিবির করা লাগবে বলেন। তো এটা হলো 2005 সালের 18 জুলাই।
রাতের কথা, আচ্ছা 2005 সালের 18 জুলাই রাতে, মনে হয় মাগরিবের পরে বা এশার পরে এরকম কথা। বললো যে আপনি আগামীকাল থেকে রিপোর্ট রাখেন। তো রিপোর্ট রাখতে গিয়ে আমাকে বুঝাচ্ছে কি বলে যে মানে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামিক বই পড়তে হবে, ক্লাসের বই পড়তে হবে, এগুলো রিপোর্টের কলামগুলো আমাকে বুঝাচ্ছে, নামাজ কাজা করা যাবে না। তো আমি বললাম যে আমার তো আজকে ফজর নামাজ কাজা। আচ্ছা হ্যাঁ, মানে 18 জুলাই ফজর নামাজ কাজা। কাজা বলতে মানে দেরিতে পড়ছি, নামাজ আবার ছাড়তাম না, পারিবারিকভাবে একটা সিস্টেম থাকার কারণে অভ্যাস হয়ে গেছে। নামাজ আমি ক্লাস 6 থেকেই পড়ি, একেবারে নিজ দায়িত্বে পড়ি। এর আগে ফাঁকিবাজি করতাম, কিন্তু ক্লাস 6 থেকে নিজ দায়িত্বে পড়ি। মূলত এটা পারিবারিকভাবে একটা সিস্টেমে মানে এটা তত্ত্বাবধানের কারণে গড়ে উঠছে। তবে নামাজ জামাতে পড়া অথবা সময়ের ভিতরে পড়া, এটার মধ্যে কিছু দুর্বলতা ছিল। তো সেই হিসাবে ওই দিন 18 জুলাই নামাজটা আমার মানে ধরেন ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়েছি। তা আমি বললাম যে আমার তো আজকে নামাজ কাজা হয়ে গেছে। উনি খুব ইয়া করতেছেন, আপনার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, আপনার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। কারণ ছাত্র শিবিরের সাথী সদস্যরা তো নামাজ কাজার বিষয়টাকে খুব সিরিয়াসভাবে দেখে। তো উনি যখন বারবার আমাকে বলতেছে আপনার এক ওয়াক্ত নামাজ কাজ হয়ে গেছে, আমি আবার হাসতেছি। আমি বলছি একবারে কি আল্লাহর ওলি হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ কাজ হয়ে গেছে, এটা নিয়ে তো মানে আপনার এক ওয়াক্ত নামাজ কাজ হয়ে গেছে, এটা নিয়ে তো ইয়া করার কি আছে, মানে এটা কিছু নেই। তো পরে উনি বললো যে ঠিক আছে আপনি রিপোর্ট রাখেন। তো 19 জুলাই থেকে নিয়ে 31 জুলাই, এখানে একটা মজার ঘটনা, আমাকে বললো যে আপনি এই 13 দিনের আমাকে একটা প্ল্যান করে দিচ্ছে, কোরআন পড়বেন, হাদিস পড়বেন। ভালো, চিন্তা করলাম যে লেখাপড়া তো এমনিতে করি না, ঘোরাঘুরি করি, খেলাধুলা করি, খেলা দেখি, ছিল যদি একটু লাইনে আসি, খারাপ কি, ভালো, মানে নিজের কাছে একটা মানে হালকা মনে হলো আর কি, যে ভালোই তো, নিজেকে একটা বুঝ দিলাম আর কি। হ্যাঁ। তো উনি আমাকে বললো যে 19 জুলাই থেকে 31 জুলাই 13 দিনের জন্য আমাকে প্ল্যান করে দিচ্ছে, আপনাকে 13 দিনে ইয়া করতে হবে, 130 পৃষ্ঠা সাহিত্য পড়তে হবে, ডেলি 10 পৃষ্ঠা করে। আমি বললাম যে তাহলে আমি রিপোর্টে রাখবো না, ডেলি 10 পৃষ্ঠা করে বই পড়া এটার সময় আমার নাই। আমার হিসাব হলো যে এত নিয়ম কানুন আমি যেতে পারবো না। তো শিবির যা করে উনি একই কাজ করছে, উনি বলছে যে না শিবির এটাই করে দায়িত্বশীলটা, যে না ওটা হলো জাস্ট একটা পরিকল্পনা, এটা পড়তেই হবে এমন কিছু না, তবে পড়তে পারলে ভালো, মানে আমাকে একটা বুঝ দিল। তো যখন আমার বুঝ দিল যে 130 পৃষ্ঠা পড়লে তো ভালো, না পড়লেও কোনো সমস্যা নেই, এটা যখন আমাকে বললো, বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বই দিল, বই দেওয়ার পরে আমি বই পড়া শুরু করলাম 19 জুলাই থেকে। একটা বই, দুইটা বই পড়ি, বই ধরেন 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়ার পর থেকে মানে আমি মানে তখন ধরেন 5 সালে, তো 5 সালে বয়স, আমার বয়স তখন 18 বছর। আমি মনে হয় যেন 18 বছর জীবনের মধ্যে আমি আজকে নতুন জীবন মানে নিজেকে নতুন করে জানতে পারলাম। মানে আমার ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে, আমি তো বড় অপরাধী, আমি অনেক ভুল করেছি, এটা আমার কাছে মনে হচ্ছিল। খুবই আমাকে খুব পীড়া দিচ্ছিল যে আমি এতদিন করলামটা কি। আমি তো আসলে বইগুলো তো খুব চমৎকার জিনিস আছে, মানে আমাকে মানে খুব আলোড়িত করছে। যেখানে আমাকে বলা হলো 13 দিনে 130 পৃষ্ঠা বই পড়ার জন্য, সেই 13 দিনে আমি বই পড়েছি 1580 পৃষ্ঠা, 13 দিনে 1580 পৃষ্ঠা। মানে আমি পড়ছি তো পড়ছি। এখন আমি মানে আমি এখন আর ওই যে মানে একদিন আগে আমি খেলাধুলা নিয়ে যে লাফালাফি করছি, আমার রুমমেটটা দেখছে যে ঘটনা কি, 2 দিন পরে দেখছে যে ঘটনা কি। এখন ওরা আমার সাথে গল্প করতে আসে, আমি ওভাবে আর গল্পটা ওভাবে করি না। আমি চিন্তা করলাম যে আমি তো লস করতেছি, আমি গল্প কেন করব, আমি তো মানে বিশাল লস করে ফেলছি। এই 13 দিনে আমি 1580 পৃষ্ঠা বই পড়লাম। 1580 পৃষ্ঠা বই পড়লাম, এদিকে আমি রিপোর্ট রাখা শুরু করলাম। তখন নিয়ম ছিল আমাদেরকে পাঠাগার থেকে একটা করে বই দেয়, একটা বই ধরেন 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা, তো বই দিয়ে বিকেলবেলা, পরের দিন আবার বিকেলবেলা বই দিবে। তো আমি বইটা নেওয়ার পরে, এটা ধরেন আমি বিকেলবেলা নিলাম, মাগরিবের আগে বা আসার আগে আমার বইটা শেষ। তো আমি আসার পরে বেকার, ফজরের পরে বেকার, আবার বিকেলবেলা, এটা আমার মধ্যে একটা কাজ করতো। পরে আমি ওই আবু নাইম ফারুকি ভাইকে বললাম যে ভাই বই তো আসলে এভাবে আমার একটা বই করে দিলে তো হবে না। তো উনি আবার পাঠাগার সম্পাদককে বলে দিয়েছেন যে উনি 3টা 4টা যা বই চায় ওনাকে দিবেন, অন্যদেরকে কিন্তু বেশি দেওয়ার নিয়ম নেই, কারণ বই বেশি দিলে আবার ফেরত নেওয়া, জমা নেওয়া, এগুলো জটিলতা আছে। তো আমাকে বললো যে যা দেওয়া, তো আমি 4টা 5টা করে বই নিলাম। তো ধরেন এই যে 1580 পৃষ্ঠা বই পড়লাম না, আমি মনে করি যে এই 2-4 দিন 5 দিনের মধ্যেই মানে আমার বুঝটা আমি পেয়ে গেলাম। আমি এই বই পড়ার পরে আবার আমার দায়িত্বশীলদের প্রতি আমার একটা রাগ উঠছে আরো। আমি মনে মনে ভাবলাম এতদিন যে আমি শিবির সম্পর্কে আপনাদেরকে এত প্রশ্ন করতাম, আপনারা কেন আমাকে জবাব দিতে পারতেন না? সব জবাব তো এখানে আছে। আমার মধ্যে এটা হিট করছে। আমি তো এখানে সব পেলাম, আমি যত অভিযোগ করলাম প্রত্যেক অভিযোগের জবাব তো এখানে আছে।
আমি যতগুলো আপনাদেরকে বললাম যে আপনারা শুধুমাত্র 2টা আয়াত বলেন কেন, আমি তো এখানে 100টা আয়াত পাচ্ছি, আপনারা আমাকে 100টা আয়াত দিয়ে বুঝালেন না কেন? এখানে তো সবই আছে। এবং হারুন ভাই আমাকে একটা কথা বলছে আপনি মানে উনি আমাকে বললো আর কি যে আপনার তো মুখস্থ হয়, আপনি চাইলে মুখস্থ করে ফেলতে পারেন। তো আমি চিন্তা করলাম যে আমি তো আসলে সময় এমনি নষ্ট করি, পরে আমি যখন যেখানে যে আয়াতটা পেলাম আমি সব মুখস্থ করে ফেলতাম, এটা আমার জন্য কাজে লাগলো। তো ওই বইগুলো পড়ার পর থেকে আমি চাইলেও আর কেন যেন মানে অনেক সময় মাঝে মধ্যে চাইতাম যে দুষ্টামি করে একটু শিবিরের বিরোধিতা করি, এটা আমি চাইতাম মাঝে মধ্যে, কিন্তু এটা আমার ভিতর থেকে আর আসতো না। যে আমার কাছে এটা মনে হতো যে না, এটার বিরোধিতা আমি কিভাবে করব, যেখানে এত শক্ত, এত চমৎকার, এত দালিলিক কথাবার্তা আছে, পুরো অসাধারণ, মানে জীবনটাকে মানে মানে একটা মানে কি বলবো মনস্তাত্ত্বিক একটা বিপ্লবের মতো হয়ে গেছে, এটা ঘটে গেছে। পরে আমি রিপোর্ট রাখা শুরু করলাম। রিপোর্ট রাখতে গিয়ে আমি করতেছি, আমি তো আর আমার ব্যাপারটা জানি না, অলরেডি যারা এতদিন আমার টার্গেট নিয়েছে ওদের মধ্যে একটা পড়ে গেছে আর কি, যে এতদিন পরে ধরা পড়ছে বা একটু কিছুটা লাইনে আসছে, ওরা ওদের মতো করে শুক্রিয়া আদায় করতেছে যে ভালো। কিন্তু আমি আর এটা বুঝি না, আমার হিসেবে বলো যে আমারটা আমি করছি। তো এ ফাঁকে ওনারা ওনাদের মতো করে আমাকে সাথী বানাবেন, আমি কর্মী হইনি, কিন্তু আমি আনুষ্ঠানিকভাবে ছাত্র শিবিরের সমর্থক এবং কর্মী হইনি। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে হয়নি, বা আমাকে এটা ফর্ম পূরণ করার প্রয়োজন মনে করায়নি। বই পড়তে পড়তে আমাকে রিপোর্ট দিচ্ছে, ওনারা এ ফাঁকে আমাকে টার্গেট নিচ্ছেন যে আমাকে সাথী বানাবেন, আমার টার্গেট নিচ্ছেন। তা আমি আবার এটা জানি যে ছাত্র শিবিরের সাথী হওয়ার জন্য কর্মী হইতে হয়। আবার ছোটবেলা আমি শুনছি কর্মী হওয়ার জন্য 5 দফা কর্মসূচি মুখস্থ করা লাগে। তো আমি বললাম যে আমি তো 5 দফা কর্মসূচি টুসি এগুলো কিছু পারি না, এগুলো মানে মুখস্থ কীভাবে করবো। তো ফারুক ভাই, যিনি আমার ক্লাসমেট সদস্য প্রার্থী ছিলেন, আমার ক্লাসমেট তো আমার ব্যাপারে জানে, যে এগুলো আপনার কোনো টেনশন করার দরকার না। ওনাদের হিসাব বললো যে আমার পরে বলছে যে এটা আপনার কোনো টেনশন দরকার না, আপনার 2 ঘন্টা সময় দিব, এগুলো 2 ঘন্টা আপনি পারবেন। এটা হলো ওনাদের কনফিডেন্স, আমি তো জানি না। তো ঠিক আমাকে 27 দিনের মাথায় 19 জুলাই থেকে মানে 15 আগস্ট 27 দিনের মাথায় আমাকে সাথী প্রার্থী হওয়ার জন্য কন্টাক্টে পাঠালো। আচ্ছা, এই 27 দিনের মাথায় আমাকে সাথী প্রার্থী বানাই ফেললো, মাত্র 27 দিন। আমি কিন্তু আনুষ্ঠানিকভাবে সমর্থক এবং কর্মী হইনি। আমাকে 27 দিনের মাথায় সাথী প্রার্থী বানিয়ে ফেললো। এই 27 দিনের মাথায় আমি মানে সিলেবাসের যে মোট 42 দিন, এদিকে হলো 27 তারিখ পর্যন্ত, আরেকদিকে হলো 15 দিন, এরকম 42 দিন, 43 দিনে আমি বই পড়ছি হলো 4298 পৃষ্ঠা, মানে প্রতিদিন প্রায় 100 পৃষ্ঠা করে বইটা পড়লাম। তো এগুলো পড়া, এই যে পৃষ্ঠার নাম্বার যে মনে রেখেছেন, হ্যাঁ, এটা কি এটা তো রিপোর্টে তো লিখতে হয়। ওকে, রিপোর্টে লিখতে হয় আজকে কত পৃষ্ঠা পড়লাম, আজকে কত পৃষ্ঠা, আমি মাস শেষে যোগ করলাম। যোগ করার পরে দেখলাম যে প্রথম দিকে হলো 1380, আর পরে হলো 1418 মনে হয়, এভাবে মানে না, পরে হলো 3000 কত, মানে টোটাল আমার 4298 পৃষ্ঠা হলো আর কি আমার ইয়ার মধ্যে। 43 দিনের মধ্যে আমার 4298 পৃষ্ঠা পড়ালো। তো ছাত্র শিবিরের সাথী হওয়ার জন্য তখনকার সময় কয়টা 40-42টা বই মনে ছিল সাথী হওয়ার জন্য। তো ওগুলো পড়তে পড়তে আমার এগুলো মানে সিলেবাসগুলো কমপ্লিট হয়ে গেল আর কি। পরে আমাকে যখন সাথী প্রার্থী কন্টাক্টে পাঠাবে, আমি তখন কিন্তু ফাজিলে পড়ি, ফাজিল 2nd ইয়ারে। তা আমাদেরকে কন্টাক্টে পাঠাবে ছাত্র শিবিরের সাথী হওয়ার জন্য বই নোট মুখস্থ করতে হয়, আয়াত মুখস্থ করতে হয়, হাদিস মুখস্থ করতে হয়, কিছু কন্ডিশন ফিল আপ করতে হয়। তো আমাদেরকে পরের দিন কন্টাক্টে পাঠাবে। তো কন্টাক্টের সাথে ছাত্র শিবিরে তো ক্লাসের চাইতে হলো সাংগঠনিক মানটাকে এখানে মানে হিসাব করা হয়। তো সেই হিসাবে সাংগঠনিক মানে হলো আমরা যারা কর্মী আমাদেরকে সাথী প্রার্থী হওয়ার জন্য পাঠাবে। তো আমার সাথে 9-এর আছে, 10-এর আছে, আলিমের আছে, ফাজিলের হয়তো আমরা 1-2 জন আছি, পড়তেছি। আমি তখন জামিয়া কাসিমিয়াতে ফাজিল 2nd ইয়ারে পড়ি। আমি দেখলাম যে ক্লাস 8-এর ছেলেরা পর্দা সংক্রান্ত 3টা আয়াত পারে, ক্লাস 9-এর ছেলে লক্ষুদ্ধ সম্পর্ক 4টা আয়াত পারে। আমি তো এতদিন পড়ি নাই, আমাকে মাত্র আজকে পাঠানো হবে, আজকে পড়তে বলা হচ্ছে। এগুলো দেখে আমি খুব লজ্জিত হলাম। ওই যেমনভাবে আমি বই পড়ার পরে আমার নিজের মধ্যে ধুমড়ে মুচড়ে গেছে, এখানে আমি লজ্জিত হলাম যে আমি ফাজিলে পড়ি, আমি 2টা আয়াত পারি না, আমি 2টা হাদিস পারি না, অথচ ক্লাস 8-এ পড়ে সে পারে, আমি কেন পারি না? এটা আমার মধ্যে একটা হিট করছে। তখন আমি চিন্তা করলাম যে না, আমার তো এতদিন তো যেহেতু মুখস্থ করি নেই, এখন যেহেতু আমার একটা সিস্টেম মুখস্থ করার সুযোগ আসছে, তো আমাকে দেখিয়ে দিল কী কী মুখস্থ করতে হবে। তো আল্লাহর মতো আমার মুখস্থ হয়, সে হিসেবে আমি তাদের চাইতে ভালোই মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। এবং আমার যখন কন্ট্যাক্ট নিয়েছিল, ইন্টারভিউ নিয়েছিল, তখন আমি তাদের চাইতে ভালো রেসপন্স করেছি, এটা ঠিক আছে।
তবে তারা আগে শিখেছে, আমার শেখাটা হয়ে গেছে পরে। তো আমি তখন আফসোস করলাম যে এই বয়সে তারা ক্লাস 8-এ যেটা শিখছে, আমি যদি ক্লাস 8-এ সেটা শিখতে পারতাম তাহলে তো আমি আমার জীবনটাকে আরেকটু অন্যরকম মনে করতে পারতাম। তো এইভাবেই মানে ছাত্র শিবিরের সাথী হয়ে গেলাম। সাথী হলাম 2005 সালে শুরু করলাম, তো 2005 সালের 19শে সেপ্টেম্বর আমি সাথী হলাম, 62 দিনের মাথায়। 19 জুলাই থেকে 19শে সেপ্টেম্বর, আগস্ট 19শে সেপ্টেম্বর, 62 দিনের মাথায় আমি সাথী হলাম। 62 দিন, আমার রিপোর্ট 62 দিন আমি সাথী হলাম। সাথী হওয়ার পরে আমার আগে থেকে একটা ওই যে দুর্বলতা আছে, আমি লেখাপড়া ওইভাবে একাডেমিক লেখাপড়া ওইভাবে করি না। আগে কোনোটাই করতাম না, এখন সাংগঠনিকটা করি। আর একাডেমিকটা আগেও করতাম না, এখনও করি না। তো ছাত্র শিবিরে আবার বৈঠকগুলোতে প্রশ্ন জবাব দিতে হয় যে একাডেমিক লেখাপড়া কয় ঘন্টা, মিনিমাম 6 ঘন্টা করতে হতো। তা আমার লেখাপড়া হচ্ছে ধরেন 10 মিনিট 15 মিনিট বা নাই। এমনও হলো যে পুরা মাসে আমার একাডেমিক লেখাপড়া আধা ঘন্টা, পুরা মাসে। এখন যারা আমার সাথী যারা আছে তারা চিন্তা করে যে পুরা মাসে আধা ঘন্টা পড়ে, এটা কোন জাতের লেখাপড়া? তো প্রশ্ন করে এটা কি সম্ভব, এটা কি সত্য কিনা। তো আমাকে যারা একবারে কাছ থেকে 2-1 জন জানেন ওরা হাসে, কয় যে সমস্যা নেই, ওনাদের হিসাব হলো যে অসুবিধা নেই, ওটাও কাবার দিতে পারবে। তো এখন ছাত্র শিবিরের সাথী হওয়ার কারণে মানে আমি একাডেমিক পড়া পড়ি না বা গ্যাপ করি, ঠিক আছে, কিন্তু আমার তো সময় তো কাজে লাগাতে হবে। শিবিরে কিন্তু আবার সময়কে খুব শক্তভাবে ম্যানেজ করা হয়, তো আমার সময় কিভাবে কাজে লাগবে। তো চিন্তা করলাম যে সময় যেহেতু নষ্টই হয় বা কাজে লাগাতে হবে, তখন আমি আবার সাংগঠনিক সিস্টেমে দার্স করা, তারপর হাদিসের ব্যাখ্যা, এগুলো লেখালেখি করা, এগুলো সিস্টেমের মধ্যে আছে, বই নোট করা, বই পড়া। তখন আমি আবার সদস্য সিলেবাসের বই পড়া শুরু করলাম আবার। এই আমার কাজ হলো বই পড়া, 100 পৃষ্ঠা 150 পৃষ্ঠা 200 পৃষ্ঠা, মানে আমি কিছু সাংগঠনিক কাজ করি আর কিছু বই পড়ি। এখন আমার একাডেমিক ব্যাপারে দায়িত্বশীল আর অত প্রশ্ন করে না, প্রশ্ন করতে করতে বিরক্ত হয়ে গেছে যে আর কত করব, বিরক্ত করে কোনো লাভ নেই, ওটা ও বুঝবে, এরকম করে মানে কি বলে যে একাডেমিকটা আমার এভাবে চলছিল। পরে এবার পড়তে পড়তে আমার সদস্য সিলেবাসের বই তখন প্রায় কত ছিল, মনে হয় 90টার মতো ছিল মনে হয়, এবং অনেক বড় বড় বই আছে, 300 পৃষ্ঠা 400 পৃষ্ঠার বই আছে। তো এগুলো পড়তে পড়তে আমার এক পর্যায়ে শেষ হয়ে গেছে। মজার ব্যাপার হলো যে ফারুক ভাই আমাকে টার্গেটে নিয়েছিলেন, ফারুক ভাই তখন সদস্য প্রার্থী, আমি কিন্তু এ ফাঁকে সাথী হয়ে সদস্য প্রার্থী হয়ে ফারুক ভাইয়ের আগে সদস্য হয়ে গেলাম। ফারুক ভাই সদস্য প্রার্থী ছিলেন। তো ফারুক ভাই অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। ফারুক ভাই আমার জন্য অনেক মানে আমাকে খুব মানে অভিমানের সুরে আমাকে খুব শক্তভাবে বকা দিতেন যখন আমি শিবির করি না। তিনি আমাকে বলতেন যে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না। হাদিস একটা বলতেন, আনুমুর হিফা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাজুলু কাদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদমও সামনে আগাতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন কোথায় কাটিয়েছে। এটা বলে বলে আমাকে বলতো আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো আমি হাসতাম, আমি বলতাম যে আমার জবাবের চিন্তা আমি করবো, আপনারটা আপনি করেন। তো পরে বুঝলাম আর কি আসলে মানে এটা জীবনের একটা বড় ধরনের গ্যাপ ছিল। তো আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের সাথে যুক্ত হওয়ার কারণে এই গ্যাপটা কেটে গেছে। তো অটোমেটিকই এভাবে চলতে চলতে শিবির পরিচালনা করতে, শিবির স্বাভাবিকভাবে এটা একটা গতিশীল সংগঠন। তো আমি সাথী হচ্ছি, সদস্য হচ্ছি, আমার দায়িত্ব ইউনিট থেকে ওয়ার্ডে যাচ্ছে, ওয়ার্ড থেকে জোনে যাচ্ছে, জোন থেকে থানা শাখায় যাচ্ছে, যেতে যেতে একটা পর্যায়ে এটা অটোমেটিক একটা মানে দায়িত্ব কাজের কারণে বা অন্যান্য প্রক্রিয়ার কারণে দায়িত্ব বেড়ে যাচ্ছে। হতে হতে একটা পর্যায়ে আমি যখন জামিয়া কাসিমিয়ার ছাত্র শিবিরের বাইতুল মাল সম্পাদক, তখন আমাকে আবার বলা হলো যে মানে সাংগঠনিকভাবে আমাকে এখানে নির্বাচন করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন। ওই যে বললাম আমি নেতৃত্বটা কোনোভাবে নিজের থেকে আগ্রহী না। তো এটা শোনার পর আমার মানে মাথায় বিশাল বড় একটা ছাপ পড়লো, আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না। কিন্তু ছাত্রদের সাথে একটা ভালো সম্পর্ক সাংগঠনিকভাবে আমাকে অনেকটা ফোর্স করলো আমাকে এখানে সংসদ নির্বাচন করা লাগবে। পরে সংসদ নির্বাচন বিপি পদে, মানে তখন বাইতুল মাল সম্পাদক। হ্যাঁ, ছাত্র শিবির আমি তখন বাইতুল মাল সম্পাদক, সেক্রেটারি বা হচ্ছে সভাপতি ওনারা না, ওনাদেরকে বিপি সংগঠন বলে নাই, আচ্ছা আমাকেই বললো। এবং আমি কিন্তু একেবারে নতুন, মানে আমি জামিয়াতে মাত্র সব মিলে আমার মনে 2 বছর সময় জামিয়াতে। এটা আমার কাছে খুব কষ্ট লাগছে যে অন্য যারা বিপি হয়েছে আগে আগে তারা কিন্তু কোনো না কোনোভাবে আগে সংসদে জিএস থাকতো, কোনো সংসদে এজিএস থাকতো, পর্যায়ক্রমে গিয়ে তারা উপরের দিকে যেত। আমি হুট করে এসেই মানে বিপি হওয়াটা, এবং বিশেষ করে আবু নাইম ফারুকী ভাইয়ের কথা বলবো, ভাই তো একজন দক্ষ আলেম, তিনি ওস্তাদদের সাথে খুব চমৎকার এলমিভাবে কিছু কথাবার্তা বলতেন, আদান প্রদান করতেন। তো আমার মধ্যে ভিতরে এটা খুব একটা কাজ করতো, আমি কি আমাদের সম্মানিত ওস্তাদের সাথে এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে জাফরি ওস্তাজ প্রিন্সিপাল, কাজী ইব্রাহিম সাহেব ওস্তাজ, আরও অনেক দক্ষ ওস্তাজ, মাওলানা খোরশেদ আলম সাহেব, নাজমুল ইসলাম সাহেব, মাওলানা রফিউদ্দিন সাহেব, অত্যন্ত প্রাজ্ঞ আলেম যারা,
মানে অনেক প্রাজ্ঞ ওনারা। তো ওনাদের সাথে আমি কাজ করা, এবং যেহেতু এটা দিনী প্রতিষ্ঠান, এলমি মার্কাজ, সেই হিসাবে তাদের সাথে এলমিভাবে আমার মানে রাখা, সংযোগ রাখা। আমি যদি কোনো জায়গায় একটা এলমি দুর্বলতা দেখাই তাহলে তো আমি তাদের কাছে ছোট হয়ে গেলাম, এটা আমার মধ্যে একটা কাজ করতো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আমি ওস্তাদের থেকে যথেষ্ট পেয়েছি, সাপোর্ট পেয়েছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তাদের সাথে মানে কথাবার্তা কাজকর্ম করতে আমি যথেষ্ট হেল্প পেয়েছি, আমার জন্য ভালো হয়েছে। এই জন্য আমার যে ছিল মানে চ্যালেঞ্জ যেটা মনে হয়েছিল সেটা আমার কাছে কেটে গিয়েছিল আর কি, পরে আর সমস্যা হয়নি আল্লাহর মধ্যে। আপনি এর মধ্য দিয়ে আপনি যে লিডারশিপ কোয়ালিটি অর্জন করেছেন এবং সেই কোয়ালিটির গুণে আপনি একটা পর্যায়ে জামিয়া কাসিমের ভিপি নির্বাচিত হয়েছেন। এখন কি সেখানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয়? জি, এখন ছাত্র সংসদ নির্বাচন মাঝখানে বেশ কয়েক বছর গ্যাপ ছিল, আমার পরে আরও 2টা সংসদ হয়েছিল সম্ভবত। এরপরে ফ্যাসিস্ট আমলে অনেকগুলো জটিলতার কারণে আর হয়নি। সর্বশেষ এই 5ই আগস্টের পরে আরও একটা সংসদ নির্বাচন হয়েছে, এখন ওটা রানিং আছে। বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংসদের যেমন বহুমুখী কাজ থাকে, মাদ্রাসাগুলোতে ছাত্র সংসদগুলো আসলে কি করে? ছাত্র সংসদে ছাত্রদের বিভিন্ন যৌক্তিক দাবি দেওয়া, ছাত্রদের কোনো অধিকার, যেমন আমাদের সময় একটা গুরুত্বপূর্ণ যেটা কাজ ছিল সেটা হলো শিক্ষার্থীদের খাবারের মান সংক্রান্ত বিভিন্ন ধরনের বহুদিন ধরে শিক্ষার্থীদের একটা ছিল, মানে অভিযোগ ছিল বা ছিল। পরবর্তীতে আমরা সেটা কথাবার্তার মাধ্যমে সেটার একটা কাঙ্ক্ষিত মানে নিয়ে যাওয়া হলো। মানে এটা তো চাইলে মাদ্রাসা কর্তৃপক্ষই ঠিক করতে পারে, তারা কি মনিটরিং করে না যে খাবারের মান ঠিক আছে কিনা? এটা একটা আমি উদাহরণ হিসেবে বললাম। আরও যেগুলো হয়, যেমন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয়, সেই ক্রিয়া প্রতিযোগিতাগুলো অ্যারেঞ্জ করা, প্রতিষ্ঠানের সাময়িকী বের করা, বিভিন্ন ধরনের একাডেমিক গুরুত্বপূর্ণ কোনো ধরনের ইভেন্ট চালু করে, এগুলো কাজ করে। প্রতিষ্ঠান করতে পারে, প্রতিষ্ঠান করলে ছাত্ররা যখন ছাত্রদের পক্ষ হয়ে কাজ করে তখন এটাকে যেভাবে দাবি হিসাবে করতে পারে, প্রতিষ্ঠান নিজ দায়িত্বে তো সেভাবে সব জায়গায় হয়ে ওঠে না, এটা করে না। বা প্রত্যেকেই তো মানে নিজেদের একটা চিন্তা করে, মানে আমার দাবিটা আমি যখন নিজে আদায় করব তখন এভাবে যেভাবে একটা কথা বলে না, বাচ্চা না কানলে তো মায়েও দুধ দিতে চায় না, বিষয়টা এরকম আর কি। ছাত্ররা যখন ছাত্রদের পক্ষ হয়ে দাবি জানায় তখন এটা একটা ভালো কাজ হয়, এবং এটার মাধ্যমে ছাত্রদের মধ্যে একটা নেতৃত্ব তৈরি হয়, নিজেদের মধ্যে একটা নিজেদের প্রতিনিধি নির্বাচন করা, একজনকে মান্য করা, এই বা যে কোনো দাবি দেওয়া কথা বললে একজনের মধ্যস্থতা কথা বলা, এইগুলো হয় আর কি। বিশ্ববিদ্যালয় লেভেলে যেভাবে ব্যাপক হল ভিত্তিক কাজ আছে, এটার পরিসরটা অনেক বড়। বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাগুলো তো এখনো পর্যন্ত আমাদের দেশে মানে ইন জেনারেল ওই পর্যায়ে যেতে পারে নাই। সর্বোচ্চ মাদ্রাসা যেগুলো আমরা ধরি, সেগুলো যদি ধরি তামিল মিল্লাত, দারুন নাজাত, সেগুলো তো অনেক বেশি করে ফ্যাকাল্টি নেই, অনেক বেশি কোনো ডিপার্টমেন্ট নাই, অনেক হিউজ কাজ, এরকম মানে বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগুলো কম। সেই হিসাবে মানে বিশ্ববিদ্যালয় কাজের যে পরিমাণ মানে পরিধি, কাজের যে পরিমাণ চাপ, মাদ্রাসাগুলোতে ওই হারে ওই পরিমাণ চাপ নেই। মানে ছাত্র সংসদে যে কাজগুলোর কথা আপনি বললেন, ম্যাগাজিন করা বা ক্রীড়া প্রতিযোগিতা করা ইত্যাদি কাজগুলো তো ছাত্র সংগঠন হিসেবে শিবিরও করে থাকে। তো যেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং সেখানে কমিটি আছে, কাজ চলছে, সেখানে কি শিবির কিছুটা দুর্বল হয়ে পড়ছে কিনা, বা তাদের কর্মসূচি সেখানে কিছুটা কমে যাচ্ছে কিনা? না, ওটা মানে আপনার প্রশ্নটা ঠিক আছে। প্রশ্নটা হলো মানে একটার সাথে একটা কোনো মুখোমুখি হচ্ছে কিনা এরকম। কিন্তু বিষয়টা হলো ছাত্র শিবির তো মূল কাজ হলো দাওয়াতি কাজ, জনশক্তিদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসে। আর অন্য কাজগুলো হলো ছাত্রদের সাথে থাকার জন্য এটা একটা মানে মাধ্যম, যে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের কাজ করছি, তোমাদের কল্যাণই আমরা চাই। তো একই কাজটা যখন সংসদ করে দিচ্ছে তখন শিবিরের দায়িত্বটা কমে যাচ্ছে বলা চলে। তাহলে শিবির স্রেফ মানে প্রশিক্ষণের কাজটা করতে পারছে, দাওয়াতি কাজটা আরও নিয়ে করতে পারছে, যেহেতু কাজটা অন্য মানে সংসদ করে দিচ্ছে। অর্থাৎ মূল কথাটা হলো কাজ হওয়া দরকার, কাজ হওয়া দরকার। একটা হলো ছাত্রদের অধিকার আদায় করা, এটা তাদের একটা কাজ। আবার সংগঠনের ছাত্র শিবিরের যে
কাজটা, সেটা হলো জনশক্তিদেরকে মানে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করা, ইসলামীভাবে গড়ে তোলা, দিনকে বিজয়ের একটা মানসিকতা দিয়ে তৈরি করা। তখন শিবিরের উপরে ওই কাজের ছাপটা কমে এটাকে কাজের মধ্যে বাড়তি দিতে পারে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা হলো মাদ্রাসাগুলোতে আবার দিন চর্চার জন্য ছাত্র শিবিরের প্রয়োজনীয়তা কেন থাকবে? কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দিনের সেই পরিবেশ নেই, সেই জন্য এটা হতে পারে। এখানে এই প্রশ্নটা আসা স্বাভাবিক, কিন্তু এটার আরেকটা উত্তর আছে। আমরা যদি আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা দেখি, আমরা এখানে একাডেমিক ভাবে যেভাবে শুধুমাত্র সার্টিফিকেট কেন্দ্রিক, একাডেমিক কেন্দ্রিক যেভাবে গড়ে ওঠে, দিনকে বিজয় করার জন্য নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি, চ্যালেঞ্জ মোকাবেলা করার যে মানসিকতা, এবং ডে বাই ডে একজন মানুষ যে নিজেকে পারফেক্ট করে গড়ে তোলে, প্রাতিষ্ঠানিক সিস্টেমে তো এগুলো নাই। প্রাতিষ্ঠানিক সিস্টেমে তো নেতৃত্ব তৈরির এই মানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতে তো মানে নেতৃত্ব হয়। ধরেন শিবিরের একজন সভাপতি, তিনি শিবিরের সভাপতি, তিনি একটা সংগঠনের সভাপতি, কিন্তু যখন তিনি একটা প্রতিষ্ঠানের সংসদ ভিপি হলেন, তখন কিন্তু তিনি ইচ্ছায়ক অনিচ্ছায়ক মানে এখানে সকলের প্রতিনিধি, তিনি মানে লিগ্যাল প্রতিনিধি। ছাত্র শিবির হলো সাংগঠনিকভাবে সে শিবির একজনকে সভাপতি বানালো, একজনকে সেক্রেটারি বানালো। এখানে যে শিবির করে না, তার এখানে কোনো ইন্টারেস্টের কোনো কিছুই নেই, তো সেখানে তার কাছে দাবি করতে আসবে না। কিন্তু যিনি সংসদ প্রতিনিধি, তার কাছে যে মানে শিবির করে না, সেও তো যাবে, তুমি আমার প্রতিনিধি, তোমার কাছে আমার এই দাবি আছে। তো এই হিসাবে আমার মনে হয় এটা মুখোমুখি না, বরং এটা শিবিরের জন্য পজিটিভ, যে শিবির তার প্রশিক্ষণ কাজটাকে মানে আরেকটু বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পায়। এখন তো সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে সংসদ নির্বাচন হচ্ছে, জি, মাদ্রাসাগুলোতে এখনো কোনো নির্বাচন আমরা দেখছি না। জি, সেখানে জামিয়া কাসিমিয়া বা তামিল মিল্লাতের মতো মাদ্রাসাগুলোতে কি ছাত্র সংসদ নির্বাচন খুব দ্রুতই হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি বলেছিলাম, আপনি খেয়াল করেছেন কিনা, 5 আগস্টের পরে কিন্তু জামিয়া কাসিমিয়ার সংসদ নির্বাচনটা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা বলেছিলাম। এখন যে রানিং সংসদটা আছে, এটা ফ্যাসিস্ট বিদের পরে 5 আগস্টের পরে হয়েছে। তামিল মিল্লাতেও আমি একেবারে সুনির্ধারিত জানি না, তবে যতটুকু জানি এগুলো আছে। বিষয় হলো, আমরা বললাম যে মাদ্রাসাকে তো বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা বলা হয়, এবং এখানে ম্যাক্সিমাম হলো আদর্শিকভাবে একটা মানে ঐক্যমত্য জায়গা আছে। এই কারণে এখানে যে টান টান যে উত্তেজনা, ওইটা ওইভাবে নাই। না থাকার কারণে এটা হয়তো মানে পাবলিক প্লেসে এটা ওইভাবে আসে না আর কি, হয় এটা ঘোষণা দিয়ে হয়, মানে প্রক্রিয়া মেনটেন করে হচ্ছে। আমরা শিবিরের ক্যান্টনমেন্ট খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেখানে দেখলাম যে তারা শীর্ষ পদগুলোতে একটি করে পদ তারা হারিয়েছে। এতে কি সেখানে ছাত্র শিবির কোনোভাবে দুর্বল হয়ে পড়েছে, এটা প্রমাণিত হয়? না, এটা দুর্বল হওয়া না। আমি মনে করি যে এটা মানে যা কিছু করেন সব তো আল্লাহই করেন, এখানে আল্লাহর হিকমা আছে। আমি মনে করি যে কিছু এরকম হওয়া উচিত। কেন হওয়া উচিত? কারণ মুমিন অর্থাৎ যারা ইসলামী জীবন দর্শন লালন করবে, তাদের কিন্তু মানে বিজয় পরাজয় সব কিছু হলো এটা ইসলামী মূল্যবোধের সাথে সম্পর্কিত। এখন সবসময় যদি আমি বিজয় যদি পেয়ে থাকি, তাহলে এটাও আমার মধ্যে এক জাতীয় কি কাজ করতে পারে, অহংবোধ কাজ করতে পারে, অহংকার। এমনিতে পুরো প্যানেলের কিন্তু অধিকাংশই সেটা নিঃসন্দেহে পজিটিভ, কিন্তু একটু মানে কোনো একটা যদি আমার ছুটে যায়, তাহলে আমার এখানে আত্মপর্যালোচনা আরেকটু সুযোগ আছে, নিজেকে আরেকটু ছোট করার সুযোগ আছে, যে হ্যাঁ আমি যতই নিজেকে অনেক বড় মনে করি, কিছু জায়গা আমার মানে আল্লাহ চাইলে আমার নাও হতে পারে। তাহলে আমার কাজের আরেকটু এখানে আত্মপর্যালোচনা বাড়বে, ব্যক্তি সিলেকশন করার ক্ষেত্রে আরও চিন্তা ভাবনা বাড়বে, আরও কোয়ালিটি মানে করানোর জন্য, বাড়ানোর জন্য চেষ্টা করবে। এটা একটা প্রতিযোগিতা, আমি এটাকে মানে পজিটিভ মনে করি। আপনি শিবিরের রাজনীতির সর্বশেষ কোন দায়িত্ব পালন করেছেন? আমি ছাত্র শিবিরের কেন্দ্রে মাদ্রাসা বিভাগের একটা বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ আছে, ওটার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। এটা মাদ্রাসা বিভাগের অধীনে। আর এর আগেই একবার সরাসরি শিবিরের মধ্যে আমি নরসিংদী জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। সেখান থেকে আমাকে মানে কেন্দ্রীয় মাদ্রাসা বিভাগে নিয়ে আসা হয়েছিল। আচ্ছা, এখন বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে আছেন? জামায়াত ইসলামের সাথে আছে, জি। আচ্ছা আচ্ছা, এই যে শিবিরের রাজনীতি অথবা জামায়াতের রাজনীতি, আমরা প্রায়শ শুনি, অনেককে বলতে শোনা যায় যে আসলে জামায়াত বিশেষ করে তারা মসজিদগুলোতে জান্নাতের টিকিট বিক্রি করে, এ ধরনের কিছু কথা আমরা অনেক সময় শুনি। তো মানে জামাতের কাছে কি আসলে জান্নাতের টিকিট আছে কিনা? কেউ কেউ কথা বলতে গিয়ে, আমি মানে জামাতকে কথা বলছি না যে জামাতেরকে ভুল করেন না, আমি কথা বলছি না। জামাতের কেউ বলতে গিয়ে হয়তো বাড়তি বলে ফেলতে পারেন, হয়তোবা, কিন্তু যারা এটাকে সমালোচনা করছেন তারা কিন্তু এখানে মারাত্মক ভুল করছেন।
তারা ইসলামের মৌলিক চিন্তা বিশ্বাসকে তারা এখানে অনেকে তাচ্ছিল্য করছেন। এ তাচ্ছিল্য করাটা কিন্তু কুফুরি। আল্লাহ তাআলা সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে তোমরা কি ঠাট্টা বিদ্রুপ করো? লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা অজুহাত পেশ করো না, এটা ঈমানদার দাবি করার পরে তোমাদের কুফরি। অর্থাৎ দ্বীনি কোনো নিদর্শন, দ্বীনি কোনো বিধানকে যদি মানে কটাক্ষ করা হয়। জান্নাতের টিকিট বিক্রি করা মানে কি? যেমন আমি শুনছি, আজকেও শুনলাম একজন বলছেন যে অমুক মার্কায় ভোট দিলে কি জান্নাতে যাওয়া যাবে? লোকজন বলছে যে না, অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না, ভোটের মাধ্যমে জান্নাতে যায় না। আসলে ব্যাপারটা তো বুঝার ক্ষেত্রেই ভুল। নামাজের মাধ্যমে তো শুধু জান্নাতে যাওয়া যাবে না, যদি আমার অন্য জায়গায় কমতি থাকে। আচ্ছা, শুধু নামাজে তো আমাকে জান্নাত নিবে না, নামাজের সাথে তো আমার শরীয়তের আরও দায় দায়িত্ব আছে। আমি নামাজ পড়লাম, কিন্তু আমি যদি আমার মা বাবাকে কষ্ট দিই তাহলে তো আমার জাহান্নামে যাওয়া লাগবে। আবার আমি মা বাবার খেদমত করলাম, কিন্তু আমি যদি নামাজ না পড়ি আমার জাহান্নামে যাওয়া লাগবে। আমি নামাজও ঠিক রাখলাম, মা বাবার খেদমত করলাম, কিন্তু আমি ভোট দিতে গিয়ে ইসলামী আদর্শের বিপরীতে ভোট দিলাম, তাহলে তো আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এটা এই দলকে ভোট দিলাম অথবা এই দলকে ভোট দিলাম এই কারণে না, ইসলামী আদর্শের বিপরীতে যদি আমি অবস্থান গ্রহণ করি তাহলে আমাকে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আবার আমি নামাজ পড়লাম, রোজা করলাম, সাথে সাথে যদি আমি ইসলামী আদর্শকে বিজয় করার জন্য চেষ্টা করি তাহলে এটা আমার জান্নাতে যাওয়ার একটা কারণ। তাহলে জান্নাতের টিকিট কমপ্লিটলি একদম এন্টায়ার লাইফে পুরোপুরি যদি ইসলামকে মানা যায়, তখন সেটা হলো মানে প্রতিটা কাজে জান্নাতে যাওয়ার কারণ। দান সাদাকা করলে জান্নাতে যাবে, তার মানে দান সাদাকাই তাকে জান্নাতে নিবে না, এটা অনেক কাজের একটা কাজ। নামাজ পড়লে জান্নাতে যাবে, তার মানে নামাজই তাকে জান্নাতে নিবে না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অনেক কাজের এটা একটা কাজ। ঠিক একইভাবে ভালো মানুষকে ভালো কাজে সমর্থন করে, এটা জান্নাতে যাওয়ার একটা কাজ। খারাপ মানুষকে খারাপ কাজে সহযোগিতা করে, এটা জাহান্নামে যাওয়ার কাজ। আমরা এটা বলবো না অমুক দলে ভোট দিলে জাহান্নামে যাবে, তবে অমুক দল যে আদর্শ লালন করে ওই দলে ভোট দিলে জাহান্নামে যাওয়া লাগতে পারে। অমুক দলে ভোট দিলেই জান্নাতে যাবে এটা আমরা বলবো না, তবে আমরা এটা বলবো অমুক দল যে আদর্শ লালন করে এই আদর্শ ভোট দিলে জান্নাতে যাওয়া যেতে পারে, এটা জান্নাতে যাওয়ার একটা কাজ। এই যে এই মৌলিক, আপনি একটা চমৎকার প্রশ্ন তুলেছেন, এখানে আমি দুইটা দলিল উল্লেখ করব। আমাদের এদেশের মুসলমানদের, আমি শুরুতে বলেছিলাম আমরা ইসলাম সম্পর্কে খুবই মানে অধিকাংশ আমরা ইসলাম সম্পর্কে একাডেমিকভাবে মজবুতভাবে জানি না। আমি দুইটা দলিল উল্লেখ করব। সূরা মায়েদার 2 নম্বর আয়াত, 5 নম্বর সূরা মায়েদার আয়াত নম্বর 2, আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে তাকওয়া এবং নেকির কাজে সহযোগিতা করো, সীমা লঙ্ঘনমূলক কাজে তোমরা সহযোগিতা করো না। বিশেষ একটা দলকে ভোট দিলে জাহান্নামে যাবে না, তবে সাদাবাজকে ভোট দিলে জাহান্নামে যাবে, এটা জাহান্নামে যাওয়ার কারণ, কারণ সে অপরাধীর পক্ষ নিচ্ছে। অমুক দলে ভোট দিলে জাহান্নামে যাবে, বিষয়টা এরকম না। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিধানকে বাইপাস করে নিজেদের ব্যক্তিগত মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ভোট দিলে জাহান্নামে যাওয়ার কারণ। আমরা এটা বলবো না যে অমুক দলে ভোট দিলে জাহান্নামে যাবে। তো যারা আল্লাহ এবং রাসূলের আদর্শ বাইপাস করে নিজেদের মন মতো চলতে চায়, সেটা তো জাহান্নামে যাওয়ার কারণ। রাসূলের আদর্শ যারা মানতে চায় তারা জান্নাতে যাবে। এখন কোন দল যদি রাসূলের আদর্শের দিকে মানুষদেরকে আহ্বান করে, এটা জান্নাতে যাওয়ার কাজ। তো আরেকটা দলিল হলো সূরা নিসার 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কোন ব্যক্তি যদি ভালো কাজে সুপারিশ করে, যত মানুষ এটার ভালোর নিবে, মানে ভালোটা গ্রহণ করবে, তত মানুষের এটা কি হবে, ভালোটার একটা ফলাফল পাবে। আর কেউ যদি মন্দটা করে তাহলে তার মন্দের দায় নিতে হবে। আমি প্রসঙ্গক্রমে বলছি, আমাদের একজন বলছেন যে একটা ভোট দিয়ে একজন মানুষ যদি ভোটের মাধ্যমে যদি 18 কোটি মানুষ যদি নামাজ কায়েম হয়, তাহলে আপনি 18 কোটি মানুষের সওয়াব পেতে পারেন। এটা দেখি যে খুব ট্রল হচ্ছে, টিটকারি করছে। আপনি একজন ব্যক্তির কথাকে যে কোনোভাবে কটাক্ষ করতে পারেন, বিরোধিতা করতে পারেন, কিন্তু কথাটা তো মৌলিকভাবে ঠিক। আমার একজন মানুষকে, আপনাকে আমি সমর্থন করার কারণে আপনি আমার সমর্থন পেয়ে যদি 20 লক্ষ মানুষের উপকার করেন, তাহলে 20 লক্ষ মানুষের উপকার ভোগ করার পরে তারা যে মানে সওয়াবটা পেয়েছে, আমি আপনাকে সমর্থন করার কারণে কিন্তু আমি সমান সওয়াব পাচ্ছি। এটা শরীয়তের একেবারে মানে মানে পরিষ্কার, এটা শরীয়তের পরিষ্কার থিওরি। তাহলে মানে প্রতিটা বিষয়কে যদি কটাক্ষ করতে যায়, তাহলে এই কটাক্ষ করতে গিয়ে আমরা অনেকে দিনকে কটাক্ষ করে বলছি। সুতরাং জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা তো প্রশ্নই আসে না। কেউ যদি বলতে গিয়ে সরাসরি কথা বলে জামাতে ভোট দিলে জান্নাতে চলে যাবেন, তাহলে এটা বলতে গিয়ে ভুল করছেন। কিন্তু মৌলিক নীতিটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ভালো কাজে সমর্থন করলে জান্নাতে যাওয়ার কারণ হবে, মন্দ কাজে সমর্থন করলে জাহান্নামে যাওয়ার কারণ হবে। আচ্ছা, আমরা সম্প্রতি একটা নিউজ দেখলাম, উত্তরাতে একটি মসজিদের সম্মানিত খতিবকে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের একটি নোটিশ আমরা লক্ষ্য করেছি।
একজন খতিব সাহেবকে একটি নোটিশ দেওয়া হয়েছে, তিনি যাতে তার সংযত হয়ে বক্তব্য প্রদান করেন। এবং তার প্রেক্ষিতে আরও দুঃখজনক একটা ঘটনাও আমরা লক্ষ্য করলাম যে তিনি সেই নোটিশটিকে ভরা মজলিসেই অবজ্ঞা করলেন। এই বিষয়টা কি আসলে মানে ধর্মের সাথে রাজনীতির এই যে সংমিশ্রণ, এটা কি আমাদের দেশে কোনো ধর্মীয় ক্লেশ বা হানাহানির দিকে নিয়ে যেতে পারে কিনা? আমি চিঠিটা দেখেছি, নোটিশটা মূলত আমি যতটুকু দেখেছি নোটিশটা খতিব সাহেবকে করেননি, নোটিশটা করা হয়েছে কমিটির সভাপতিকে। আচ্ছা, যে আপনার মসজিদে খতিব সাহেব এভাবে বলেছেন, অর্থাৎ অ্যাড্রেস করা হয়েছে সভাপতি, কমিটির সভাপতিকে, যাকে করা হোক। সব মানে যেটা মানে এখানে নোটিশের ভাষা যেটা, ভাষাটা স্বাভাবিকভাবে এটা যে কোনো মানে সংক্ষুব্ধ ব্যক্তি যদি বলতে চায় ভাষাটা এমনই হবে। এখানে এমন কোনো ধরনের ভাষা ছিল না, মানে অপমানজনক অথবা উগ্রতামূলক এরকম কোনো ভাষা ছিল না। এটা মানে ভাষাটা এটা আবেদনমূলকে ছিল। প্রশ্ন হলো বাংলাদেশের কালচারে এভাবে দেয়া যায় কি না, এটা হলো এভাবে না দেয়াটা ভালো হতো, এটা হলো আমার মত। মানে এখানে খতিব সাহেবের প্রবলেমটা কোথায় ছিল, আসলে কি ভুল করেছিলেন? আমি তো আর ওই জায়গায় ছিলাম না, মানে যেটা বললাম খতিব সাহেব সম্ভবত মানে জামাতের ব্যাপারে যে অনেক কাল ধরে কিছু আলেমগণের আপত্তিজনক কিছু বিষয় আছে তারা বলে থাকেন, মাল্লা মওদুদীকে কেন্দ্র করে, জামাতের আকীদাকে কেন্দ্র করে কিছু কথা তারা বলে থাকেন। মানে সেখানে যেমনটা উল্লেখ ছিল যে সেখানে জামায়াতের নাম উল্লেখ করে, হ্যাঁ জামাতের নাম উল্লেখ করে, এটাই বলছি, মানে জামাতের নাম উল্লেখ করে জামাতের সংক্রান্ত কিছু কথা বলেছেন। তো জামাত, আমরা যদি এটাকে একটা রাজনৈতিক দল, তাহলে আজকে যদি বিএনপির বিরুদ্ধে এরকম কোনো খতিব যদি এরকম বলে, সেটাকে পাল্টা একটা স্বাভাবিকভাবে বক্তব্য আসবে না? আসবে, স্বাভাবিকভাবে আসার কথা, আসাটা অস্বাভাবিক না। এখানে আমাদের কিছু কৌশলগত ভুল আছে, আমরা যারা বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে কাজ করি, কৌশলগত ভুল আছে। বিষয় হলো আমার দায়িত্ব হলো মানুষকে সংশোধন করা, একটা হলো সংশোধন করা, আরেকটা হলো আমার ক্ষোভ ঝাড়া। আমি যদি ক্ষোভ ঝাড়তে যাই তাহলে সেখানে সমাধান হবে না, আর আমি যদি সংশোধন চাই তাহলে আমার সংশোধনটা হলো মূল উদ্দেশ্য। এখানে তো জামাত ইসলামের নাম বলাটা জরুরি না। যারা ধরেন মাওলানা মওদুদীর ব্যাপারে যে অভিযোগটা করছে, আপত্তিটা তুলছে আকীদা, খতিব সাহেব যদি মনে করেন এটা বলতে পারেন, এই আকীদা লালন যারা করে তাদের কাজটা গোমরাহি। এই কাজ যদি জামাত করে এটা জামাতের গোমরাহি, এই কাজটা যদি বিএনপি করে এটা বিএনপির গোমরাহি, এই কাজটা যদি আমি করি আমারও গোমরাহি। অর্থাৎ ইন জেনারেল যদি বলা হয় তাহলে বোঝা যাচ্ছে যে তিনি এটা একটা দাওয়াতি কাজ হিসাবেই বলছেন। কিন্তু যখন এটাকে ইন জেনারেল না বলে সুনির্ধারিত মানে একটা গোষ্ঠীকে বলা হয়, তখন যারা শ্রোতা তাদের কেউ কেউ মনে করতে পারেন সম্ভবত আমাকে পরিকল্পিতভাবে মানে ঘায়েল করার জন্য এটা বলছেন, এরকম একটা প্রতিক্রিয়া হওয়াটা মানে স্বাভাবিকভাবে মানে শ্রোতার মধ্যে এই জিনিসটা মানসিকতাটা কাজ করতে পারে। আর খতিব সাহেব যেটা করেছেন সেটা তার হয়তো নিজের ব্যক্তিত্বের মধ্যে এটা লেগেছে, তিনি ছেড়ে ফেলেছেন। এখানে আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না। উনি করেছেন ওনারটা, উনি যতটুকু মনে করেছেন, এটা যারা উপস্থিত যারা ছিলেন তারা হয়তো এটাকে কেউ পজিটিভভাবে নেবেন, কেউ নেগেটিভভাবে নেবেন। কিন্তু যেটা ধর্মীয় ক্লেশ বলছেন হতে পারে কিনা, আমি এক্ষেত্রে একটু দায়িত্ব নিয়ে বলতে পারি। দায়িত্বটা হলো অন্তত জামাত ইসলামীকে আমি এটা মনে করছি না জামাত ইসলাম ভুলের ঊর্ধ্বে, এটা আমি বলছি না। জামাত ইসলামের ভুল ত্রুটি থাকতে পারে, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তিনিও ভুলের ঊর্ধ্বে এমনটা আমরা মনে করি না, ওনারও ভুল ত্রুটি থাকতে পারে। যে আপত্তিগুলো তুলছেন কিছু কিছু হয়তো আপত্তি তুলতে পারেন, আমরা অযৌক্তিক মনে করছি না। কিন্তু এই দেশে জামাতের প্রতি যেভাবে মানে করা হয়, মানে বিদ্বেষ পোষণ করা হয়, জামাত কি পাল্টা ওইভাবে রিয়েকশনটা দেখায়? সাধারণত দেখায় না। তো যেহেতু জামাতের রিয়েকশনটা দেখায় না, সেই হিসাবে সেই জায়গায় ক্ল্যাশটা ওইভাবে আশা করছি হবে না, অন্তত জামাতের দায়িত্ববোধের কারণে ক্ল্যাশটা হবে না। কিন্তু এই জাতীয় প্রতিক্রিয়ার কারণে যদি টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, ক্রিয়ার যদি আবার পাল্টা প্রতিক্রিয়া দেখাতে যায় তাহলে তো ক্ল্যাশ হয়ে যাবে। যেমন আমি একবার জাস্ট শুধু কথার জন্য বলছি, যে করে হোক, রিয়েল হোক আর মানে এটা যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক, আজকে যদি বিএনপির একটা সিটিকে যদি এরকম খতিব সাহেব সিটতেন কেমন হতো? আজকে যদি আওয়ামী লীগের একটা সিটিকে এভাবে সিটতেন কেমন হতো? আজকে যদি ইসলামী দলে, আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগের চিঠি ছিল কিছুই হতো না, ধরেন যখন আওয়ামী লীগ ছিল, জাস্ট আমি এটা বোঝানোর জন্য বলছি যে অর্থাৎ
মানে আমরা কিভাবে এগুলোকে করছি, হ্যান্ডেলিং করছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি মনে করি যে জামাত যেহেতু এক্ষেত্রে বলা চলে যে আমরা বলবো যে জামাতকে বলা হয় বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলের মধ্যে বড় দল। তো সেই হিসাবে যেহেতু বড়, সেই হিসাবে জামাতের দায়িত্বটা বেশি। তো সেই হিসাবে আমরা মনে করছি জামাত যদি এখানে পাল্টা কোনো ধরনের রিয়াকশন না দেখায়, আশা করি দেখাবে না, তাহলে এটা থেমে যাবে। কিন্তু যারা এমনটা করছেন তাদেরও এটা চিন্তা ভাবনা করা উচিত যে এমন কিছু আমরা করব না যেটা করার কারণে আরও মানে নিজেদের মধ্যে একটা তৈরি হয়, মানে অন্য যারা ইসলামের বিপক্ষে আছে তারা যাতে এখান থেকে নতুন কোনো রসদ না পায়, এই বিষয়গুলো আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত সবারই। আপনি জামিয়া কাসিমিয়াতে যখন পড়েছেন তখন প্রিন্সিপাল ছিলেন আল্লামা সৈয়দ কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি। আমি একটু জানি না আসলে কতটুকু সঙ্গত প্রশ্ন হচ্ছে, তারপরে একটু করি। অনেক সময় এই বিষয়গুলো নিয়ে জনসাধারণের মাঝে কথা বলতে শোনা যায়। যদি কম্পেয়ার করা হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং আল্লামা কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি, কাকে এগিয়ে রাখবেন? এটা তো আসলে কম্পেয়ার করাটা আসলে জটিল। স্বাভাবিকভাবে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে যদি হিসাব করি, আমরা যদি ওই যে ক্রিকেট খেলাগুলোর দেখি, রেকর্ড ঘোষণা করা হয়, রেকর্ড কিন্তু বিভিন্নভাবে ঘোষণা করা, কেউ উইকেটের দিক থেকে শ্রেষ্ঠ, কেউ হলো রানের দিক থেকে শ্রেষ্ঠ, কেউ আবার আছে গড় বেশি। এক একজনকে মানে প্রত্যেকটা এক একটা ক্যাটাগরিতে এক একজন মানে উইনিং পজিশনে থাকে, কিন্তু ইন জেনারেল কিন্তু মানে এটা মূল্যায়ন করাটা জটিল। আমরা যদি এখানে ধরি, সাঈদী সাহেব যেহেতু একজন মাজলুম হিসেবে দীর্ঘ 13 বছর মাজলুম অবস্থায়, আমরা মনে করছি তিনি শহীদ হয়েছেন, এবং এদেশে ইসলামী জাগরণ তৈরি করার ক্ষেত্রে ওনার যে মানে দুঃসাহসী ভূমিকা, সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাউল্লাহ ওনারও আছেন, উনিও একটা সময় কিন্তু খুব তেজস্বী ছিলেন, আমরা জানি না, আমাদের জন্মের আগে আমরা শুনেছি মুরব্বীদের কাছে। ওনারা সারা দেশে সফর করে দিনী জাগরণ তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে স্বাধীনতার পরে যথেষ্ট ভূমিকা রেখেছেন, ওনাদের সবারই অবদান আছে। কিন্তু সাঈদী সাহেব যেহেতু একটা জাগরণমূলক অবদান রেখেছেন এবং বিশেষ করে মাজলুম অবস্থায় বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন, সেই হিসাবে এই দৃষ্টিকোণ থেকে তো সাঈদী সাহেবকে এগিয়ে রাখতে হবে। শাহাদাত অথবা দ্বীনের জন্য মুজাহিদের ভূমিকা পালন করা, এটার আলাদা একটা মর্যাদা আছে একটা দৃষ্টিকোণ থেকে। আর আরেকটা দৃষ্টিকোণ থেকে যদি হয় এলমের মানে সরাসরি ছাত্র তৈরি করার দিক থেকে, একাডেমিক ব্যক্তিত্ব তৈরি করার দিক থেকে, একাডেমিক ফিল্ডে একাডেমিক স্টাইলে ভূমিকা রাখার দিক থেকে, সেক্ষেত্রে তো কামালউদ্দিন জাফরি হাফিজাউল্লাহ তিনি এদিক থেকে বিশেষত্বের দাবি রাখেন তিনি। আপনি জামিয়া কাসিমিয়া পড়েছেন, জি। সমসাময়িক সময়ে দেশের আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো তাদের সোনালি সময় পার করেছে বা এখনও করছে, আমি যদি একটু আবারও এখানে একটু কম্প্যারিজনে আসি, যে আপনি জামিয়া কাসিমিয়া এবং তামিলুল মিল্লাত কাকে এগিয়ে রাখবেন? আমরা তো আগেই বলছিলাম যে যে কোনো কিছু তুলনা করার ক্ষেত্রে স্কেল আছে, মেজারমেন্ট আছে, কোন স্কেলে কোন মেজারমেন্টে হবে। পরিধির দিক থেকে, সংখ্যার দিক থেকে অবদান তামিলুল মিল্লাতের বেশি, এটা তো নিঃসন্দেহে। সেক্টর, বিভিন্ন সেক্টর মিলে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আলেম, ডাক্তার, তারপরে হলো বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন বিষয় কেন্দ্রিক, এগুলোতে মিল্লাতের সংখ্যার দিক থেকে অবদানটা অনেক বেশি। আবার এলমি দৃষ্টিকোণ থেকে নিরেট আলেম তৈরি করার দিক থেকে এই জায়গায় জামিয়া কাসিমের একটা বড় একটা অবদান আছে, একটা উল্লেখযোগ্য অবদান আছে, যেটা তামিলুল মিল্লাত ইদানিংকালে অনেকটাই মানে জেনারেল লাইনগুলোতে বেশি প্রাধান্য দেওয়ার কারণে একটা সময়ের যে ছিল মানে ফ্লোটা ছিল সেটাতে কিছু বাটা পড়েছে। একই বাটা জামিয়া কাসিমিয়াতেও পড়েছে, তো জামিয়া কাসিমিয়ার বাটাটা মনে হয় মিল্লাতের চাইতে একটু কম পড়েছে আমার ব্যক্তিগত মনে হয়। তো সেজন্য এটা সার্বিক বিবেচনায় মানে টোটাল আলিয়া মাদ্রাসাগুলোর জন্য এটা আমাদের জন্য একটা মানে চিন্তার বিষয়। একটা সময় কিন্তু দামতি আলিয়া, তারপর টুমছর, তারপরে হলো এই প্রতিষ্ঠানগুলো সারা দেশেই সারসিনা আলেম তৈরি করার দিক থেকে যথেষ্ট ভূমিকা পালন করেছে। তো সেগুলো বিভিন্ন কারণে অনেক জায়গায় কমে এসেছে। তো এখনকার সময় দারুন নাজাত চেষ্টা করছে, সারসিনা আগের মতোই আছে,
কিন্তু অনেক জায়গায় আগের সেই জৌলস যেটা সেটা কমে এসেছে। তো এই জন্য আমরা এখানে মানে কোনো ধরনের ইয়াতে না গিয়ে, সমাপনীতে না গিয়ে আমরা সবার জন্য একটা মানে সবাইকে সেরা সেরা বলে না, সবাইকে সেরা বলবো না, ওটা বলছি না, অর্থাৎ সবাইকে আমাদের আরেকটু আরও সিরিয়াস হওয়া, আরও কীভাবে মানে সেই আগের ইয়াগুলো ঐতিহ্যটাকে ফিরিয়ে আনা যায়, এই ব্যাপারটা সবার একটু সিরিয়াস হওয়া উচিত, এটা মনে করি। আপনি তো ওয়াজ মাহফিলের অঙ্গনেও কাজ করছেন, জি। এবং এই অঙ্গনে বিশেষ করে বাংলাদেশে তারেক মনোয়ার পরবর্তী সময়ে মিজানুর রহমান আজহারী যখন ফিল্ডে আসলেন এবং তিনি খুবই জনপ্রিয় হলেন, এরপরে তরুণদেরও একটা ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করছি। কিন্তু সবার মধ্যেই একটা ভাইরাল হওয়ার নেশা কাজ করে, সবাই খুব দ্রুত পপুলারিটি পেতে চায়। আপনি তরুণ বক্তাদের কি নসিহত করবেন এই ফিল্ডে কাজ করবার ক্ষেত্রে? তারা কোন কোন পলিসিগুলো, রুলসগুলো তাদের মেনে নেওয়া উচিত বা মেনে চলা উচিত? এটা এক হিসাবে মানে প্রশ্নটা নিজেদের মধ্যে কিছুটা ক্ষত সৃষ্টি করে পার্সোনালি। আপনি যে শব্দটা বলেছেন ভাইরাল হওয়া, আসলে এখানে দিনই মানসিকতা যদি আমার না থাকে, আমার যদি এখানে ভাইরাল হওয়ার চিন্তা থাকে, প্রভাব প্রতিপত্তি, আমাকে লোকজনে চিনবে, তারপরে হলো আমার শ্রোতা বাড়বে, এরপরে হলো আমার অর্থবিত্ত বাড়বে, এই মানসিকতা যদি থাকে তো এটা তো মানে গোড়াতেই গলত। ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটি কাজ হলো নিয়তের উপর নির্ভরশীল। দাঈ অর্থাৎ আমার কাজ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কার কথা হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। যেটা আহসান, সে আহসান কাজের পদ্ধতিটা যদি, সেটার প্রক্রিয়াটা, সেটার সিস্টেমটা যদি আমার আহসান না হয়, তাহলে তো সেখানে আমি আহসান কাজ করছি এটা দাবি করাটাও মানে মানে যথাযথ হচ্ছে না। এই জন্য আমার সাথে পার্সোনালি অনেকেই কথাগুলো আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে থাকি। আমি এই কথাটা বলি যে প্রথম ইয়া হলো আমার মাথায় রাখতে হবে যে এটা জাস্ট আল্লাহর দেয়া আমার একটা দায়িত্ব। সবাই বলতে পারেন না, আল্লাহ তাআলা সবাইকে বলার যোগ্যতা দেন না, সবাই মানুষকে সেভাবে ম্যানেজ করতে পারেন না। যে ম্যানেজ করতে পারেন আল্লাহ তাকে সে যোগ্যতাটা দিয়েছেন। তাহলে সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন মানুষের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এজন্য আমি বলবো এটা জাস্ট একটা আল্লাহর নিয়ামত মনে করে নিয়ামতের একটা দায়িত্ব পালন করা, যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, আমি জাস্ট নিয়ামতের একটা শুকরিয়া আদায় করছি। সেই শুকরিয়া আদায়ের চিন্তা থেকে এই দাওয়াতি কাজে সংযুক্ত থাকা উচিত। এর বাহিরে ভাইরাল, প্রভাব প্রতিপত্তি, তারপরে হলো অর্থবিত্ত, এগুলো যদি, এটাই যদি ফার্স্ট প্রায়োরিটি হয়, অথবা এটাই যদি ধ্যান জ্ঞান হয়, মাথায় যদি এটা ঢুকে যে আমার আরও কীভাবে সাবস্ক্রাইবার বাড়বে, আমি কোন কথা বললে আমি আজকে হিট হতে পারবো, পরবর্তীতে আমি ক্ষমা চেয়ে নিব, কিন্তু এক উসিলা তো আমি কি হয়ে গেলাম, হিট হয়ে গেলাম, এই যে মানসিকতা, এটা তো মানে আল্লাহ মাফ করুক, কারো মানসিকতার মধ্যে তো এটা থাকে, এটা তো এক জাতীয় মানে একটা ধোঁকাবাজির মানসিকতা, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তো আমরা এটা বলবো যে নিয়তের বিশুদ্ধতাটা বেশি জরুরি, কারণ আপনার অন্তর খবর আমি জানি না, আমার অন্তর খবর আপনি জানেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ কারো চেহারার দিকে দেখেন না, অর্থ সম্পদের দিকে দেখেন না, অন্তর এবং কাজের দিকে দেখেন। আল্লাহ যদি জানেন, আল্লাহ জানেন আমার অন্তরটা এখানে ভিন্ন চিন্তা করছে, তাহলে পৃথিবীর মানুষের কাছে আমি যতই সম্মানিত হই, আমি আখিরাতে ধরা পড়ে যাব। হাদিসটা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন। তার মধ্যে এক শ্রেণী হবে আলেম, কারি, যারা আল্লাহ বলবেন যে কেন তুমি এগুলো অর্জন করেছো, সে বলবে যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন না, তুমি মিথ্যা বলেছো, তুমি এগুলো করেছো তো খ্যাতির জন্য, ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য। তো এই জন্য আমার পরামর্শ থাকবে, পরামর্শ বলতে অন্যদের জন্য না, আমার জন্য এক পরামর্শ, আমাদের এই উদ্দেশ্যের জায়গা, নিয়তের জায়গা যাতে আমরা স্ট্রং হই। দ্বিতীয় কথা হলো আমরা কথা বলার সময় অবশ্যই জেনে শুনে কথা বলতে হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 36। যে বিষয় জানা নাই সেই বিষয়ের পিছনে পড়ে থাকা যাবে না, না জেনে আন্দাজে কোনো কথা বলা যাবে না। এই ব্যাপারে খুব সিরিয়াস থাকতে হবে। আমি যদি কোনো কথা না বলি আমার গুনাহ হবে না, কিন্তু আন্দাজে কথা বললে আমার গুনাহ হবে। এবং বিশেষ করে এলিমের ক্ষেত্রে যদি আমি আন্দাজে বলি, এটা ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ তাআলা বলছেন কি বলে যে 7 নম্বর সূরা আরাফের 33 নম্বর আয়াত, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে আল্লাহর ব্যাপারে কথা বলা, এটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছে। তো আমরা অনেকে আছে জোড়াতালি দিয়ে কিছু এখান থেকে কিছু এখান থেকে আন্দাজের উপরে কথা বলি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কোরআনের ব্যাপারে আন্দাজে কথা বলে, তার কথা যদি সত্য যদি হয়,
তারপরে সে গুনাহগার হবে, কারণ কোরআনের ব্যাপারে আন্দাজে কথা বলার সুযোগ নেই। তো এই জন্য আমি বলবো যে যেটা আমরা বলবো জেনে শুনে বলবো, কম বলবো, জেনে শুনে বলবো, এবং আমরা অথেন্টিসিটি যাচাই করার জন্য চেষ্টা করব। একবার রিয়েল সোর্স, আমি একজন কাছে শুনলাম বুখারীতে আছে, আসলে বুখারীতে হাদিসটা আছে কিনা। আমি একজনের কাছে শুনলাম তাফসির ইবনে কাসিরে আছে, আমি একটু নিজে তলিয়ে দেখবো আসলে তাফসির ইবনে কাসির এটা আছে কিনা। আমি একজনের কাছে শুনলাম তাফসিরে তবারিতে আছে, আমি একটু নিজে দেখবো তাফসিরে তবারিতে আছে কিনা। আমি একজনের কাছে শুনলাম সিরাত ইবনে হিশামে আছে, আমি নিজে দেখবো সিরাত ইবনে হিশামে আছে কিনা। এভাবে যদি আমরা একেবারে ইয়াতে যেতে পারি, ফান্ডামেন্টাল সোর্সে যদি যেতে পারি, তখন আমাদের মধ্যে ভারসাম্যতা আসবে, মানে জ্ঞানের একটা ভারিক্কি আসবে এবং আমাদের কথাগুলো অথেন্টিক হবে। তখন দুনিয়ার মানুষের কাছে আমি ভাইরাল হই আর না হই, অন্তত আল্লাহর কাছে আমি এটা যা পাবো। এই আপাতত আমি এটাই বলতে চাই আর কি। কিন্তু আলেমদের এই যে আপনি যে কথাগুলো বললেন যে আসলে তাদের খুলুসিয়াত বা এখলাস ঠিক রাখা, সেখানে ভাইরাল হওয়ার কোনো নেশা না থাকা বা অর্থবিত্তের কোনো বিষয় না থাকা, কিন্তু আমরা কিন্তু দেখি অনেক আলেম তারা প্রায়শ বেফাস কথা বলেন এবং তারা এটাকে আসলে ভাইরাল হওয়ার জন্যই করেন না কি জন্য করেন আমরা আসলে ঠিক বলতে পারি না, কিন্তু তাদেরকে সতর্ক করা সত্ত্বেও তারা আসলে সতর্ক হচ্ছেন না। তো আলেমদের যে এদের তো আসলে কোনো সেন্সরিং হয় না, তারা তো ওয়াজ মাহফিলে যা ইচ্ছে তাই বলতে পারেন। তো এদেরকে মানে কোনো একটা সেন্সরশিপের মধ্যে নিয়ে আসার কোনো উদ্যোগ আমাদের দেশের আলেমদের পক্ষ থেকে কি নেওয়া হয়েছে কিনা বা নেওয়া দরকার কিনা, কি মনে করেন? বিষয়টা একটু জটিল, কারণ হলো সেন্সরশিপের এই দায়িত্ব যদি দেয়া হয় তখন আলেমদের মধ্যে মতাদর্শ কেন্দ্রিক, ব্যাখ্যা কেন্দ্রিক কিছু ভিন্নতা আছে। তখন আপনি আপনার ব্যাখ্যা পছন্দ মতো না হলে সেটাকে সেন্সরের মধ্যে ফেলে দিবেন, আমি আপনারটাকে ফেলে দিব, তখন ওটা অন্য জটিলতা তৈরি করবে। এই জন্য এটা জটিল, আলেমরাও এটা করতে পারে না। আর সরকারিভাবে যদি এই সুযোগ দেওয়া হয় তাহলে তো আরও ভয়ঙ্কর হবে, তারা মানে একটা ইয়া পেয়ে যাবে, এটাকে আরেকটু ইয়া করবে। আমার মনে হয় প্রত্যেক ঘরানার যারা মুরব্বী আছেন, প্রত্যেক ঘরানায় তো আছেন, কওমিতে আছেন, আলিয়াতে আছেন, জামাতে আছেন, সরমনাইতে আছেন, হেফাজতে আছেন, খেলাফতে আছেন, প্রত্যেক ঘরানায় যদি মুরব্বী আছেন, যেখানে যে ঘরানায় যাকে নিয়ে ইয়ে মনে হয়, মানে একটু অপছন্দনীয় মনে হয় বা একটু অপ্রত্যাশিত মনে হয়, তারা তাকে নসিহত করতে পারেন, বলতে পারেন। যদি একবার দুইবার নসিহতে কাজ না হয় তাহলে মানে সেই ধারার মুরব্বীদের দায়িত্ব হলো এটা পরিষ্কারভাবে জনগণের কাছে বলে দেয়া যে ওনাকে আমরা এতবার সংশোধনের জন্য চেষ্টা করেছি, তারপরে ওনার কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং এখন থেকে তার কোনো ভুল বা এই জাতীয় বেফাস কথাবার্তার জন্য কোনোভাবে আমাদেরকে দায় দিবেন না। অন্তত এতটুকু যদি বলে তাহলে সাধারণ মানুষরা বুঝবে যে না, যারা বলার তারা বলেছেন, তারপরে কাজ হচ্ছে না। এর বাইরে তো আসলে বেশি ইখতিয়ার আপনার আমার নাই, কে করবেন? প্রত্যেকে তো, প্রত্যেকটা মানুষ তো সে ইন্ডিভিজুয়ালি, সে তো ইন্ডিপেন্ডেন্ট, সে তার মতো করে স্বাধীন। এখানে তো তাকে ওইভাবে আটকানোর মতো তো আসলে কোনো আইন তো ওইভাবে নাই। এটা অন্তত যারা প্রত্যেক ধারার মুরব্বী যারা আছে তারা এটা বলা উচিত, দুইবার তিনবার পরে যদি সংশোধন না হয় এটা পরিষ্কার বলে দেওয়া উচিত যে আমরা আমাদের মতো করে বলেছি, কোনো কাজ হচ্ছে না, তাহলে তার কোনো কথার সাথে আমাদেরকে আর ইয়া করবেন না, দায় দিবেন না, সম্পৃক্ত করবেন না, বাস। তাহলে তাদের ভক্ত অনুরক্ত যারা আছে তারাও বুঝবে যে না, সে বলতে থাকুক। এরপরে আপনি এই যে বিভিন্ন ধারা উপধারার কথা বললেন, বিভিন্ন ধারার আলেম, তা আমরা আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেখছি যে বিভিন্ন ধারা উপধারার আলেমদের মধ্যে একটা ঐক্যের কথা আমরা শুনতে পাচ্ছি যে তারা হয়তো ঐক্যবদ্ধ হবেন এবং একই ব্যালট বাক্স জাতিকে হয়তো উপহার দেবেন। তো আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আপনি একজন আলেম হিসেবে আলেমদের ঐক্যের সম্ভাবনা কতটুকু দেখছেন? একজন আলেম হিসেবে বলতে আমি নিজেকে ওইভাবে একজন আলেম ওভাবে বলতে পারি না। আমি যতটুকু আমরা এই লাইনে চলছি সেই হিসাবে একজন ছাত্র, একজন সহযোগী, একজন মানে আমরা একজন সমাজের একজন নাগরিক, দর্শক হিসাবে বা পর্যবেক্ষক হিসাবে আমরা এটা বলতে পারি। আলেমগণ এই যাবৎকালে বিগত 54 বছরের মধ্যে এবার যতটুকু 5 তারিখের পরে অগ্রগতি হয়েছে, আমরা আপাতত এটাকে পজিটিভ ধরতে পারি। কতটুকু হয়েছে এটার চাইতে বড় কথা হলো অনেক না হওয়ার মধ্যে যা হয়েছে এটা পজিটিভ। একটা সম্ভাবনা আছে, আলেমরা মোটামুটি কাছাকাছি আসছেন, পরস্পর নিজেরা এক বাক্স নীতির কথা বলছেন, এটা হতে পারে, আশা আমরা করছি। কিন্তু তার মধ্যে আবার কোনো 2-4 জন আবার ভিন্ন দিকেও চিন্তা করছেন। এক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত
মতামত আমি দর্শকদের সামনে এটা এইভাবে উপস্থাপন করতে চাই। আলেমদের মানে আলেমদের যে কোনো চিন্তাধারাকে প্রথমেই তাদের নিয়তের ব্যাপারে পজিটিভ ধারণা করা উচিত। আচ্ছা, এটা হলো আমার মতামত। কোনো আলেম, কোনো ইসলামী দল যদি কোনো দিকে মতামত দেয়, প্রাথমিকভাবে আমাদের তাদের এটাকে মানে ভালো নিয়ত সুধারণা হিসাবে নেওয়া উচিত, যে ওনার বুঝ থেকে ভালো ধারণা থেকে ওই জায়গায় গিয়েছেন, আচ্ছা, স্বাভাবিকভাবে এটা ধারণা করা উচিত। এটা আমার মতামত। সুনির্ধারিত যদি কোনো পয়েন্ট পাওয়া যায় যে স্বার্থের জন্য বা দুনিয়ার কোনো সুযোগ সুবিধার জন্য কেউ এরকম একটা আছে না, নগদ অনেক সুযোগ সুবিধা, এটার জন্য যদি হয়, সুনির্ধারিত প্রমাণ যদি থাকে, সেটাকে স্পেসিফিক তখন বলা যায় যে এটা পছন্দনীয় হচ্ছে না। স্বাভাবিকভাবে এটাকে পজিটিভ নেওয়া যায়। এটা হলো আমার মতামত। দ্বিতীয় কথা হলো আমরা এটাই চাইবো যে আলেমরা একদিকেই থাকুক ম্যাক্সিমাম। আমরা যদি বড় ধারাগুলো ধরি রাজনৈতিক অঙ্গনের মধ্যে, আমি যদি ধরি, ধরেন জামাত ইসলামী, চরমোনাই মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, ইসলামী দলগুলোর মধ্যে হেফাজত ইসলামী তো ওইভাবে রাজনৈতিকভাবে ওনারা রাজনৈতিক দল না, যদিও রাজনৈতিকভাবে ওনাদের প্রভাব আছে, কিন্তু দল হিসেবে ওনারা রাজনৈতিক না। অথবা হেফাজত ইসলামের সাথে যারা আছে তারা কোনো না কোনোভাবে অন্য রাজনৈতিক দলের সাথে সংযুক্ত। এই 4-5টা ধারা যদি হয়, মানে তারা যদি এক বাক্স নীতিতে আসে, তাহলে নিঃসন্দেহে দেশের মানুষের মধ্যে একটা মানে গুরুত্বপূর্ণ একটা প্রভাব সৃষ্টি হবে, যে মানুষেরা বুঝবে না আলেমদেরকে আমরা বহুকাল ধরে ঐক্যের জন্য চেয়েছিলাম, এখন আলেমরা মোটামুটি সেই ধারায় যাচ্ছে। তো আমরা ধরেন 6-7টার মধ্যে যদি 6-7টা সবাই যদি একরকম হয়, তাহলে এটা একটা জাতির মধ্যে নতুন একটা জাগরণ, অসাধারণ একটা জাগরণ তৈরি করবে, যেটা এখন আজকে যোগ বিয়োগ এটা বোঝা যাবে না যে জাগরণটা তৈরি হবে। কিন্তু এখানে একটা দুইটা মানে ধারাও যদি ভিন্ন দিকে যায়, আমরা যদি পরিষ্কার বলি যে বিএনপির সাথে যদি যায় একটা দুইটা ধারাও, তাহলে সাধারণ মানুষের মধ্যে যে একবারে একমুখী যে একটা জাগরণ, ওই জাগরণের মধ্যে ব্যাঘাত ঘটবে। তো এই জাগরণে ব্যাঘাত ঘটার কারণে, যারা ভিন্ন দিকে যাওয়ার কারণে ব্যাঘাত ঘটবে, যদি তারা ভবিষ্যতে যদি এর চাইতে ভালো কিছু না করতে পারেন, তাহলে হয়তো ইতিহাসের মধ্যে তারা একটা মানে তাদের এখনকার তাদের দৃষ্টিভঙ্গিটা একটা সময় ইতিহাস মূল্যায়ন করবে, হয়তোবা তারা সঠিক করেন নাই, এমনটা মনে হতে পারে একটা পর্যায়ে। আর যদি না, তারা যে ধারায় আছেন সেই ধারায় গিয়েও যদি গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করতে পারেন, তাহলে ওই যে সুধারণা থেকে বলছি আমরা, এটাকে পজিটিভ হিসেবে নেওয়া যায়। তবে চাওয়াটা হলো এক হওয়া, কারণ যতই হোক যারা ইসলামী মূল্যবোধ হৃদয় মনে প্রাণে লালন করে আলেমরা, সেকুলাররা তো এইভাবে লালন পালন করে না। তাহলে আলেমরা যখন সেকুলারদের সাথে যদি একাকার হয়ে যায়, তখন সাধারণ মানুষের মধ্যে অটোমেটিক একটা কনফিউশন চলে আসে, মানুষেরা কোন দিকে যাবে। যেমন আমরা দেখি অনেকে, ওই দিন দেখলাম যে 5টা ইসলামী দলের মনোগ্রাম দিয়ে একজনে কমেন্ট করছে, কোন ইসলামকে ভোট দিব। এটা মানে কিছুটা কটাক্ষ করা, কিছুটা মানে একটু হাস্যচ্ছলে করা, কোন ইসলামকে ভোট দিব। তো আমি কমেন্ট করে নাই, আমি অন্য জায়গায় দেখেছি। আমি বলতে চেয়েছিলাম আর কি, বা আমার মনের ভাবনাটা ছিল, আপনি 5টার মধ্যে যে কোনো একটাকে দিলে আমি খুশি, তাও আপনি ইসলামের রিয়েল ইসলামিক মনোভাবের দিকে আপনি আসুন। কিন্তু 5টা ইসলামিক দলের মধ্যে কোনটাকে দিব এটা বাদ দিয়ে আপনি সেকুলারে যাবেন, এটা তো আল্লাহ আপনাকে অনুমতি দেয় নাই। আমি এটাই বোঝাতে চাচ্ছি, যে জন্য সাধারণ মানুষদের মধ্যে জাগরণ তৈরি হওয়ার ক্ষেত্রে মানে আলেমরা এক হলে এই জাগরণটা তৈরি হবে, এক না হলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। ইতিহাস হয়তো মূল্যায়ন করবে যে কারা কোন দিকে গেল, কাদেরটা বেশি পজিটিভ, কাদেরটা তুলনামূলকভাবে কম পজিটিভ, এটা একটা সময় ইতিহাস মূল্যায়ন করবে। একটা অভিযোগ প্রায়শ শোনা যায় যে বাংলাদেশ জামায়াত ইসলামী, আপনি যে দলটি করছেন, এই দলটিতে আলেম ওলামাদের মূল্যায়ন কিছুটা কম, ফলশ্রুতিতে এই দলটাতে আলেমদের সংখ্যাও কম। অভিযোগটা কি সত্য? না, আলেমদের সংখ্যা কম মানে তাহলে আলেমদের আগে সংজ্ঞা নির্ধারণ করতে হবে, কি হলে তাকে আলেম বলা হবে, এটা একটা সংখ্যা নির্ধারণ করতে হবে, সংজ্ঞা। আমি যদি আমাদের প্রচলিত যে ধারা আছে সে ধারা অনুযায়ী কওমি থেকে দাওরা পাশ করলে তাকে আলেম বলা হয়, মাওলানা। আর আলিয়া থেকে কামিল পাশ করলে তাকে কি বলা হয়? মাওলানা বলে। এই সংজ্ঞা অনুযায়ী যদি বলা হয়, তাহলে জামাত ইসলামীতে হাজার হাজার আলেম আছে, লক্ষ লক্ষ আলেম আছে। এবং আপনি বলবেন যে অনেকে আছে শুধুমাত্র কামিল পাস সার্টিফিকেট, এলমিভাবে অত স্ট্রং না, হতে পারে। কিন্তু আমি বলবো এলমিভাবে স্ট্রং এরকমও হাজার হাজার আলেম জামাতের মধ্যে আছে।
না, সেটা এমন হতে পারে দাওরা পাস করেছে কিন্তু এলমি ভাবে স্ট্রং না, ওইটা হতে পারে। হতে পারে। আমি আমার যেহেতু আলিয়াতে আছে, আমি আমার দায়টাই বেশি নিলাম, হতে পারে। কিন্তু আমি যেটা বলছি এলমিভাবে স্ট্রং আছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, জামাত ইসলামী হলো অনেক বেশি একটা গতিশীল সংগঠন। আমি যদি আমার কথা বলি, আমরা তো একটু মানে আলেমালা লাইনে চলি, আমরা আলেমদের ধারায় আমরা চলি। আমি আমার কথা যদি বলি, আমি একজন আলেম হিসাবে আমার সমাজের মধ্যে যতটুকু সমাজের মানুষের মধ্যে ভূমিকা রাখতে পারে, আমার একজন জেনারেল ভাই আমার চাইতে বেশি রাখছেন। আচ্ছা, আমার চাইতে বেশি রাখছেন সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, জনক মানুষকে নেতৃত্ব দেওয়ার দিক থেকে। তার একটা রাজনৈতিক দলের মধ্যে গণনেতৃত্বের দিক থেকে যে বেশি আগানো থাকবেন, স্বাভাবিকভাবেই তো তিনি ওই দলের নেতৃত্বের মধ্যে মানে প্রাধান্য পাবেন। সেই হিসাবে জামাতের গণনেতৃত্বের মধ্যে যারা ধরেন জামাতের দায়িত্ব যারা পালন করছেন, তারা একটা বড় অংশ জেনারেল, কারণ তারা সমাজে যেই পরিমাণ সময় দিতে পারেন আলেমরা সেই পরিমাণ দিতে পারেন না। এই জন্য আলেমরা মূল দায়িত্বে নাই, কিন্তু আলেমদের বিশাল একটা অংশগ্রহণ আছে। আপনি জেলা আমির আলেম পাবেন না, কিন্তু জেলা নায়েবে আমির আপনি স্ট্রং আলেম পাবেন। আচ্ছা আচ্ছা, কথা বুঝে আসছে কিনা? আপনি হয়তো আমিরে জামাতকে কি বলে যে মানে আলেম পাবেন না হয়তোবা, কিন্তু আপনি নির্বাহী পরিষদে স্ট্রং আলেম পাবেন। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? অর্থাৎ একেবারে মূল নেতৃত্বের মধ্যে আলেমদের সংখ্যাটা কমটা এই কারণে না যে আলেমকে অবমূল্যায়ন করা হচ্ছে, বরং এটা হলো একজন জেনারেল মানুষ যেভাবে গণনেতৃত্বের মধ্যে নিজেকে যেভাবে করতে পারছেন, মানে পাবলিকের সাথে রিলেট করতে পারছেন, একজন আলেম সেভাবে পাচ্ছেন না। আমি আপনাকে একেবারে তথ্য সহ বলছি, আমি এটা আন্দাজে বলছি না, তথ্য সহ বলছি। ডক্টর হাসান মোহাম্মদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন, তিনি জামাত ইসলামের উপর একটা পিএইচডি করেছেন। তিনি তার বইয়ের মধ্যে এই তথ্যটা এনেছেন যে জামাতের প্রতি অভিযোগ করা হয় যে জামাতে আলেমদের নেতৃত্ব কম। তিনি একেবারে ডাটা ইয়াসা উল্লেখ করেছেন, বলছে হ্যাঁ জামাতের মধ্যে আলেমদের নেতৃত্ব কম। তখন এটা উল্লেখ করে তিনি এটাকে পজিটিভ বলেছেন, বলছে জামাতের মধ্যে আলেমের নেতৃত্ব কম এটা না, বরং আমাদের দেশে আলেমদের নেতৃত্ব কম টোটাল। তার মধ্যে জামাতের মধ্যে যতটুকু আলেমদের নেতৃত্ব আছে, বরং এটা জামাত প্রশংসার দাবিদার, জামাত আলেমদেরকে অন্তত এতটুকু আনতে পারছে। এখন আমি যতটুকু সামাজিকভাবে রাজনৈতিকভাবে যতটুকু ভূমিকা পালন করছি, আমি যদি জামাত না করে শুধুমাত্র যদি আমি একজন সাধারণ আলেম হতাম, তাহলে আমি কি সমাজে এতটুকু ভূমিকা পালন করতাম? আমাদের সমাজের সাধারণ আলেমরা কি এই জাতীয় ভূমিকা পালন করছেন? সাধারণত করছেন না, সাধারণত করছেন না। ইমামতি করছেন, ব্যক্তিগত কিছু ব্যবসা বাণিজ্য করছেন, সমাজকে নেতৃত্ব দেওয়া যেটা ওই জাতীয় কাজের ক্ষেত্রে আলেমদের সাধারণত অংশগ্রহণটা কম। তাহলে জামাত যতটুকু করাচ্ছে, বরং জামাত এটা প্রশংসার দাবিদার, জামাত আলেমদেরকে অন্তত এই জায়গায় নিয়ে আসতে পারছে। রাইট, এটাই মানে ডক্টর হাসান মোহাম্মদ এটা বলেছেন, এবং আমার কাছে এই জিনিসটা খুবই মনে হয়েছে, গ্রহণযোগ্য মনে হয়েছে। এই জন্য বলছি জামাতের মধ্যে আপনি যে কথাটা বলছেন, এই অভিযোগটা মানে দুইটা দৃষ্টিকোণ। একবারে মূল নেতৃত্বের মধ্যে আলেমের সংখ্যা কমে কথা যেমন ঠিক, আবার জামাতের নেতৃত্বের মধ্যে আলেমদের বিশাল একটা অংশ আছে, তবে তারা মূল নেতৃত্বের মধ্যে নেই। এই জন্য অবমূল্যায়ন করে কথা বলার প্রশ্নই আসে না। জনাব আবুল হাশেম মোল্লা, আপনি চমৎকার করে সমসাময়িক রাজনীতি এবং জামায়াত ইসলামী আলেম ওলামাদের ঐক্য সামগ্রিক বিষয়গুলো নিয়ে খুব সুন্দর করে দালিলিক উপস্থাপন করছিলেন। আপনাকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাদের ইনোভা টক্সে এসেছেন এবং আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো সময়ে আপনার কাছ থেকে সমসাময়িক ইসলামিক নানান বিষয়ে আরও অনেক কথা শুনবো ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট ওয়াইজ এবং ইসলামী চিন্তক জনাব মাওলানা আবুল হাশেম মোল্লা। তিনি তার দীর্ঘ ছাত্রজীবন, ছাত্র রাজনীতি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে শুরু করে এদেশের সমসাময়িক ইসলামিক রাজনৈতিক দল এবং অন্যান্য দলগুলো কিভাবে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে এবং ইসলামিক দলগুলোর ঐক্যের সম্ভাবনা নিয়ে তিনি কি ভাবছেন, তার দর্শনই বা কী, সামগ্রিক বিষয়গুলো নিয়ে তিনি আমাদের আজকের এই এপিসোডে কথা বলেছেন। আমরা আশা করছি আমাদের এই পুরো গল্পটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বানও জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।